الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنحر وأما بنعمة ربك فحدث. صدق الله المولانا العظيم. জি আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। আমাদের হোস্ট সামিউল আলম ভাই একটু হ্যান্ড রাইজ করুন প্লিজ। আপনি হয়তো মিউটে চলে গেছেন। সামিউল আলম ভাই একটু হ্যান্ড রাইজ করুন প্লিজ। আমাদের আজকে সম্মানিত হোস্ট সামিউল আলম ভাই ওমান থেকে, স্টার এজেন্ট লিডার, আপনি একটু হ্যান্ড রাইজ করুন প্লিজ। আপনাকে আমি কো হোস্ট দেবো এবং আপনি হ্যান্ড রাইজ করুন প্লিজ। জি সামিউল আলম ভাই, আপনি আপনাকে আমি কো হোস্ট দিচ্ছি। আপনি হ্যাঁ, আপনি এখন কো হোস্টে আছেন। আপনি আনমিউট আসেন প্লিজ। ওয়েলকাম। ধন্যবাদ লিডার। আসলে আমার ওয়াইফাই হঠাৎ করে কানেকশন চলে গেছে, তো এই কারণে আমার বাইর করে দিয়েছে। তো লিডার, আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে? জি লিডার, ক্লিয়ার ক্লিয়ার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকে অনেক সুন্দর একটা মিটিং এর আয়োজন করছেন আমাদের বড় ভাই বাংলাদেশ থেকে লিয়াকত আলী এসডি স্যার। তো আমরা সকলেই জানি যে উনি খুব ব্যস্ত আছেন, ট্যুরে ট্যুরে আছেন। তো যাই হোক, ইনশাল্লাহ আমি আজকের মিটিং এর হোস্টিং করতেছি, দায়িত্ব পালন করতেছি। ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন সুন্দরভাবে আজকের মিটিং এর দায়িত্বটা পালন করতে পারি, আপনাদেরকে ভালো কিছু উপহার দিতে পারি। তো ইনশাল্লাহ আমি সেমিন আলম, ওমান থেকে স্টার এজেন্ট। তো আজকে আমাদের মিটিং এর টপিক হচ্ছে যে প্রবাসীদের কেন ডিএকশন করা দরকার। তো এই বিষয়ে ইনশাল্লাহ আমরা আসলে এখানে মিটিং এ যারা আছি বেশিরভাগ প্রবাসী। তো আমাদের কেন ডিএকশনটা করা দরকার? আসলে আহ, প্রবাসীরা হচ্ছে যে সবচেয়ে অপমানিত, লাঞ্ছিত একজন মানুষ। সে সব জায়গায় লাঞ্ছিত হতে হয়, সব জায়গায় এয়ারপোর্ট থেকে শুরু করে সর্ব অবস্থায় তাকে লাঞ্ছিত হতে হয়। কারণ আমরা প্রবাসীরা এক একজন মোমবাতির মতো। মোমবাতি যেরকম নিজে গলে পুড়ে জ্বলতে জ্বলতে নিজে গলে শেষ হয়ে যায়, পরিশেষে তার জন্য কিছু থাকে না। আমরা প্রবাসীরা সেম, নিজের জীবনটা শেষ করে দিতেছি প্রবাসে থাকি থাকি, কিন্তু পরিশেষে নিজের জন্য কিছু থাকে না। তো এই 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 উদ্দেশ্যে নিজের ক্যারিয়ার গড়ার জন্য, নিজের ভালো একটা ফিউচার করার জন্য, নিজের জন্য কিছু রাখার জন্য আমাদের কেন ডিএকশনটা করা দরকার? অবশ্যই আমাদের ডিএকশনটা করা দরকার সকলের। কেন করা দরকার সেই বিষয়ে আমাদের বড় ভাই, আমাদের গেট লিডার আব্দুল্লাহ আল ইমরান ভাই, আমার আপলাইন একজন আহ, একজন গ্রেট একজন লিডার, এবং খুব অল্প সময়ে উনি ইএসডি কমপ্লিট করছেন বাহরাইন থেকে। আব্দুল্লাহ আব্দুল্লাহ আল ইমরান, উনি এখন আমাদের মাঝে প্রবাসীদের কেন ডিরেকশন করা দরকার এই বিষয়ে ইনশাল্লাহ অবশ্যই দিক নির্দেশনা দিবেন। জি লিডার, ইনশাল্লাহ আপনি কন্টিনিউ করেন। ওয়েলকাম লিডার। আসসালামু আলাইকুম লিডার, কেমন আছেন? জি জি আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ লিডার ভালো আছি আপনাদের দোয়ায়। আপনি কেমন আছেন লিডার? জি লিডার আলহামদুলিল্লাহ, আমার কথা ক্লিয়ার? জি জি ইনশাল্লাহ অনেক ক্লিয়ার শোনা যাচ্ছে, বলেন, কন্টিনিউ করেন আপনি লিডার। আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ আমার সকল প্রাণপ্রিয় বিজনেস পার্টনার এবং সকল লিডারদেরকে, আজকে আপনাদের লাইফের স্পেশাল কিছু সময় আমাদেরকে দিচ্ছেন। আমি আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে
ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন, যেটা দিয়ে আপনারা নিজেরাও যারা প্রবাসী আছেন বিজনেসটা অনেক ভালো করতে পারবেন। আর যারা প্রবাসী নেই বা আপনাদের বিজনেস পার্টনার প্রবাসে আছে বা আপনাদের টিম প্রবাসে আছে, তারা ইনশাআল্লাহ বিজনেসটা করার জন্য অনেক সাপোর্ট পাবে আজকের এই সেমিনার থেকে ইনশাআল্লাহ। তো প্লিজ সবাই যদি সম্ভব হয় পেন এবং প্যাড সাথে রাখেন ইনশাআল্লাহ, তাহলে ভালো করে নোট করে নিয়ে যেতে পারবেন। সেটা টিমের জন্য কাজে লাগবে, কারণ আপনি যেটা শিখছেন সেটা হয়তো ভুলে যাবেন, হয়তো কিছু মনে থাকবে নিজের জন্য, টিমের জন্য নেওয়ার জন্য আপনাকে অবশ্যই নোট করতে হবে। তো শুরুতে আমি আমার পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং দেখছেন, আমি ইমরান বাহারাইন থেকে। আমার দেশের বাড়ি কুমিল্লা। আমি গত 2 বছর 4 মাস প্লাস সময় আমার কাজের পাশাপাশি ডিএক্সি বিজনেসে জড়িত আছি। আলহামদুলিল্লাহ বর্তমানে আপনাদের দোয়ায় আল্লাহর ইচ্ছায় আমি ইএসডি আলহামদুলিল্লাহ। তো শুরুতে ধন্যবাদ আজকে আমাদের লিডার লিয়াকত স্যারকে, যিনি বর্তমানে চট্টগ্রামে ডায়মন্ড এবং সকল লিডারদের নিয়ে একটা 30 জন মানে ডাইনামিক লিডারদের নিয়ে একটা ভ্রমণ আছে, মানে আনন্দ ভ্রমণ, ওইটার মধ্যে অংশগ্রহণ করে এখন ওখানে। ইনশাল্লাহ স্যারের জন্য দোয়া এবং শুভকামনা। এবং এরপর ধন্যবাদ আমাদের আজকের হোস্ট, আমাদের ওমান থেকে স্পেশাল একজন গ্রেট লিডার সামিউল ভাই স্টার, মাশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ প্রিয় leader আপনাকে, এবং আরো ধন্যবাদ আমাদের সকল পার্টিসিপেন্ট যারা এখনো আছেন বা আরো যারা আসবেন ইনশাআল্লাহ। সবার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা ইনশাআল্লাহ। ডিএক্সএমএতে আপনারা যারা আসছেন সবাই সৌভাগ্যবান, কারণ একটা নিয়ামত আল্লাহর কাছ থেকে আপনারা পাইছেন। সেটা যদি গুরুত্ব দিতে পারেন বা এটা মূল্যায়ন করতে পারেন, ইনশাআল্লাহ অবশ্যই আপনার লাইফ এখান থেকে চেঞ্জ হবে ইনশাআল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনারগণ, প্রিয় লিডারগণ, যেহেতু আমি একজন প্রবাসী, আমি নিজে বিজনেসটা যখন শুরু করি তখন চিন্তা করলাম যে টাকা তো আমি এমনি ইনকাম করতেছি, সমস্যা নাই, কিন্তু ডিএক্সএম বিজনেস কেন করতে হবে সেটা আমার বুঝতে হবে। তখন আমি কিছু কিছু জিনিস অনুভব করি, অনেক লিডারদের, প্রবাসী লিডারদের সাকসেস স্টোরি গুলো আমি দেখি, এবং পরবর্তীতে নিজে প্রায় সময় চিন্তা করতাম মনে মনে যে আমার কেন করা দরকার। সেক্ষেত্রে আমি অনেকগুলো পয়েন্ট পেয়েছি, যেগুলো আজকে আমি আমার অভিজ্ঞতা থেকে শেয়ার করবো ইনশাআল্লাহ। তো শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ, উপকৃত হবেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় বিজনেস পার্টনার দেখেন, আজকে আমরা এখানে যারা আছি অনেকে প্রবাসী বা অনেকে দেশে আছি, সমস্যা নাই। তবে আজকের এই সেমিনারটা স্পেশালি প্রবাসীদেরকে নিয়ে, প্রবাসীরা কেন ডিএক্সএন বিজনেসটা করবে বা কেন তাদের জন্য খুবই জরুরি সেগুলো ইনশাল্লাহ আমি আলোচনা করার চেষ্টা করব। ইনশাল্লাহ আমাদের সাথে থাকবেন। দেখেন, প্রথমত প্রথমত আমরা প্রবাসে আসিটা কিভাবে, প্রবাসে যাই কিভাবে। অনেকে 3 লাখ টাকা, অনেকে 4 লাখ টাকা, অনেকে 10 লাখ টাকা, অনেকে ইউরোপে গেলে এর চেয়ে বেশি পরিমাণ টাকা খরচ করে। আর সেই টাকার বিশেষ একটা অংশ মানুষ ঋণ করে বা লোন নেয়, বা অনেকে সুদের উপর টাকা নেয়, অনেকে জায়গা জমি গিরবি রাখে, অনেকে মা বোনের এবং ওয়াইফের স্বর্ণ পর্যন্ত স্বর্ণ পর্যন্ত মানে গিরবি রেখে ফেলে, মানে যেটাকে বলে বন্ধক, মানে টাকা আনার জন্য গচ্ছিত রাখে। তাহলে দেখেন, এরকম একটা কঠিন অবস্থায় একটা প্রবাসী অনেক লক্ষ টাকা খরচ করে ইনভেস্ট করে বিদেশে আসে, ভালো একটা স্বপ্ন নিয়ে, ভালো একটা স্বপ্ন নিয়ে যে সে লাইফে ভালো কিছু করবে এবং পরিবারকে ভালো রাখবে, ছেলে মেয়ে, মা বাবা, বাচ্চা কাচ্চা, ওয়াইফ নিয়ে ফিউচারটা সুন্দর করবে ইনশাল্লাহ। অনেকগুলো স্বপ্ন নিয়ে সে বিদেশে আসে। তাহলে আমরা কিন্তু তাদের মধ্যে থেকে অনেকে আছি সেম, আমরা বুঝতে পারতেছি যে আসলে ঠিক আমরা সবাই টাকা ইনভেস্ট করে বিদেশে আসি, আসে কি পাই। প্রথমত আমরা বিদেশে আসলেই আমাদেরকে একটা আইডি কার্ড দেওয়া হয়, যেটা অনেকে বলে পতাকা বা ন্যাশনালিটি কার্ড, বা আমরা বাহারানি বলে সিপিআর। সেই সিপিআরটার দামই হয় 3 লাখ, 4 লাখ, 5 লাখ, 10 লাখ টাকা। বাস এটার দাম। আপনি যে টাকাটা ইনভেস্ট করছেন সেটা কিন্তু আপনাকে এয়ারপোর্টে আসার পরে রিটার্ন ব্যাক করা হয় না, যে নাও তোমার টাকাটা তুমি নাও, না। আমাদের ফখরুল ইসলাম ভাই আছেন, আমাদের বিজনেস পার্টনার, উনি একজন প্রবাসী। উনি আমাকে একদিন বলতেছিলেন যে "লিটারালি প্রায় 4 লক্ষ টাকা ইনভেস্ট করে আমি বিদেশে আসছি, আমার প্রায় 3 বছর শেষ হয়ে গেছে, এখন আমি ওই টাকাটা উঠাইতে পারি নাই"। দেখেন, 4 লক্ষ টাকা ঋণ করে সে বিদেশে আসছে, 3 বছর প্রায় শেষের দিকে, সে এখনো তার পুরো ইনভেস্টের টাকাটা উঠাইতে পারে নাই। অতএব আমরা কি করতেছি, আমরা নিজে লক্ষ লক্ষ টাকা খরচ করে, নিজের টাকা ইনভেস্ট করে, ঋণ করে, তারপরে লোন নিয়ে ব্যাংক থেকে অনেক ভাবে আমরা ঋণে জর্জরিত হয়ে টাকাটা ইনভেস্ট করি, এবং সেই টাকা উঠাইতে আমরা নিজেরাই পরিশ্রম করতে হয় 2 থেকে 3 বছর, 4 বছর। সেই টাকাটাই নিজের জন্য করবেন পরে বা পরিবারের জন্য করবেন পরে, ঋণের টাকাটা বা যেটা আপনি ইনভেস্ট করছেন, যেটাতে আপনি একটা আইডি কার্ড পাইছেন, যে আইডি কার্ডের ভ্যালিডিটি বা এটার কোনো মূল্যায়ন শুধু ওই দেশে থাকবে, অন্য কোনো দেশে থাকবে না। এরকম একটা আইডি কার্ড বা সিপিআর বা পতাকা আকামা আপনি পাইছেন, যে দেশে গেছেন ওই দেশে,
এটা বাইরের দেশে ভ্যালু নাই, এটা 1 টাকার মূল্য মূল্য নাই। তাহলে জাস্ট এই আইডি কার্ডটা পাওয়া বা 2 বছরের ওয়ার্ক পারমিট পাওয়া মাত্র আপনাদের 3 থেকে 10 লাখ টাকা পর্যন্ত নিচ্ছে। মিডল ইস্টের কথা বলতেছি, জাস্ট ইউরোপের কথা বাদ দিয়ে দিলাম। তাহলে পুরো টাকাটা আপনি অনিশ্চিত ভবিষ্যতের দিকে ইনভেস্ট করতেছেন, বা আমাদের প্রবাসী বাইরে কিন্তু এইটাই করে। এখন দেখা যাচ্ছে সেই টাকাটা সে পরিশ্রম করে উঠাইতে 3 থেকে 4 বছর শেষ হয়ে যায়। 3 থেকে 4 বছর ওই টাকাটা উঠাতে শেষ হয়ে যায়, তখন সে নিজের জন্য করবে, ফিউচারের জন্য করবে, পরিবারের জন্য করবে, অনেক কিছু করার বাকি থাকে, দায়িত্ব কর্তব্য থাকে, কিন্তু সেগুলো তো অনেক পরের ব্যাপার। দেখেন, প্রথমত যখন একটা প্রবাসী বিদেশে আসে, তার প্রথম কাজটা থাকে ঋণ করা। ঋণ করে প্রবাসে আসে। দ্বিতীয়ত, প্রবাসে আসার পরে তার প্রথম মাস থেকেই ঋণের টাকা দেওয়ার একটা চাপ থাকে, প্রথম মাস থেকেই। এটা তো প্রতি মাসে থাকে, 3 বছর বা 4 বছর পর্যন্ত থাকে, সর্বোচ্চ 2 বছর তো থাকবেই। যারা ভালো ইনকাম করে তাদেরও মিনিমাম 2 বছর এই টাকাটা মানে শোধ করতে হয়। তার প্রথম কাজটা থাকে কি প্রবাসীদের, প্রবাসে এসে নিজের ঋণ পরিশোধ করা। দ্বিতীয়ত, ভাই বোনদের লেখাপড়া করানোর দায়িত্বটা প্রবাসীদের উপর বেশি থাকে। ভাই বোনদের লেখাপড়া করানো এবং মা বাবার খাবার দাবার, মা বাবার ভরণ পোষণ এবং তাদের চিকিৎসা খরচ পুরোটা কিন্তু প্রবাসী ভাইয়ের উপরে থাকে বা প্রবাসীর মধ্যে উপরেই থাকে। তাই দেখেন, এখানে যেখানে ঋণ দিচ্ছে 2 বছর 3 বছর, সেখানে কিন্তু এই খরচগুলো প্রথম মাস থেকে শুরু হচ্ছে। এখানে পরিবারের দায়িত্ব, যে ছেলে মানে ভাই বোনদের লেখাপড়া করানো, তারপরে মা বাবার খাবার দাবার খরচ, চিকিৎসা খরচ, তারপর বোনের বিয়ের খরচ বা ভাইয়ের চাকরির জন্য ভালো একটা ইনভেস্ট বড় ভাই কিন্তু করে প্রবাস থেকে। তাহলে এখানে কতগুলো খরচের দিক বের হচ্ছে, যে একটা প্রবাসী বিদেশে আসার পরে এগুলা তাকে মেনটেন করতে হবে, এগুলোর চাপ তার উপরে থাকে। ঠিক আছে, তারপরে এগুলো করতে করতে দেখা যাচ্ছে 2 বছর শেষ হয়ে যায়। তখন 2 বছর পর কি করতে হয়? কাফালা করতে হয় বা ওকালা করতে হয়। অনেকে বলে ভিসা চেঞ্জ করতে হয়। অনেকে বলে যে ওয়ার্ক পারমিটের মেয়াদ বাড়াইতে হয়। এটা 2 বছর পরে আবার তাকে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা ইনভেস্ট করতে হয়। তখন দেখা গেছে যে টাকাটা আগে সে ঋণ করে আসছে, সেই টাকাটা উঠাইতে সে এখন হিমশিম খাচ্ছে, উল্টো আবার 2 বছর পরে তার আবার টাকা ইনভেস্ট করতে হচ্ছে। অনেকে এই চাপে পড়ে, আমি বাহারাইনে দেখছি, অনেককে দেখছি, হাজারো মানুষকে দেখছি, যখন 2 থেকে 3 বছর পরে, 2 বছর পরে তার মানে ভিসা চেঞ্জ করার একটা ব্যাপার আসে, তখন তার কাছে মানে ইনভেস্ট করার মতো টাকা আর থাকে না, বা বাড়ির ঋণ এখনো শেষ হয় নাই, বা হালাতা ঘর থেকে পাচ্ছে না, তখন সে অবৈধ হয়ে যায়। তখন সে ফ্রি ভিসা নামে অবৈধভাবে কাজ করা শুরু করে, এবং হাজারো প্রবাসী এভাবে কিন্তু পুলিশের হাতে আটকা পড়ে দেশে চলে যাচ্ছে। অর্থাৎ তাদের স্বপ্ন ভঙ্গ হচ্ছে, দেশে গিয়ে অনেকেই অনেক ভুল পথে পা দিচ্ছে, হতাশায় বা ডিপ্রেশনে ভুগতেছে, অনেকে আত্মহত্যা পর্যন্ত করে। তাহলে 2 বছর পরে কিন্তু এরকম একটা সমস্যা তৈরি হয়, যে তাকে ওয়ার্ক পারমিট বা যেটাকে বলে আকামা আকামা, এটার মেয়াদ বাড়াইতে হয়, কাফালা করতে হয়, ওকালা করতে হয়, এরকম একটা ব্যাপার থাকে। ঠিক আছে, যারা প্রবাসী আছেন আমার কথা হয়তো বুঝতে পারতেছেন। তাহলে 2 বছর পর্যন্ত এই সমস্যাটা দেখা দেয়। তারপর দেখেন, যখন সে একটু ঋণ টিন দিয়ে একটু শক্ত হয়, একটু ভালো একটা পজিশনে যাওয়া শুরু করে কয়েক বছর পরে, তখন দেখা যায় তার মাথার মধ্যে ঢুকে যে একটা বাড়ির জায়গা তো কিনতে হবে, কারণ বাবার ঘরে তো সারা জীবন থাকা যাবে না। একটা বিয়ে করলে তো বউটাকে এনে বাবার ঘরে রাখা যাবে না, নিজের একটা জায়গা কিনা লাগবে। তখন জায়গা কেনার একটা ব্যাপার আসে। আর জায়গাটা বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, কম টাকা কিন্তু বা 2 4 5 লাখ টাকা কিন্তু জায়গা কিনা যাচ্ছে না। তাহলে এখানে একটা বড় ইনভেস্ট একটা প্রবাসী থাকে, এবং জায়গা কিনে কিন্তু শেষ না, ওখানে একটা বাড়ি করতে হয়। একটা বাড়ি করার জন্য প্রবাসীকে আরো কয়েক বছর বিদেশ করতে হয়, যেখানে সে নিজের কায়িক পরিশ্রমকে পুঁজি হিসাবে নিয়ে পরিশ্রম করে দিন রাত খাটনি খাটে, মাথার ঘাম পায়ে ফেলে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সে এখন বাড়ি করার কাজ করতেছে। ইমাজিন করেন, তার বাড়ি হওয়ার পরে তার কিন্তু এখন কি করতে হবে? দেশে গিয়ে বিয়ে করার একটা সময় আসতেছে আগামীতে ইনশাআল্লাহ। তখন আবার তার মাথায় ঢুকে যে স্বর্ণ গহনা তো কিনা লাগবে, মিনিমাম একটা মোবাইল গিফট করা লাগবে ফিউচার ওয়াইফকে, বা মা বাবার জন্য ভালো কিছু নিয়ে যেতে হবে, কম্বল, তারপর ব্লেন্ডার মেশিন, ইস্ত্রি, অনেক ইলেকট্রিশিয়ান জিনিস। বাংলাদেশের টর্চ লাইটের একটা প্রচলন আছে। এরকম অনেক কিছু প্রবাসীদের মাথার মধ্যে থাকে, যে আমাকে এই খরচগুলো করতে হবে মিনিমাম, মানে বিয়ের জন্য স্বর্ণ গহনা তো কিনতে হবে। আর আমরা এখন জানি যে 1 লক্ষ মানে 1 ভরি স্বর্ণ প্রায় প্রায় 90,000 টাকা প্লাস, মানে 1 লক্ষ টাকার কাছাকাছি। তার মানে আমরা আগে দেখতাম আমাদের প্রবাসী যে ভাইদেরকে যখন বিয়ে করতো, 4 ভরি 5 ভরি নিয়ে বিয়ে করতে যাইতো, 22 ক্যারেটের সোনা, তখন দেখতাম 2010 সালের আগে। কিন্তু এখন কিন্তু তারা চাইলেও এত 4 ভরি 5 ভরি স্বর্ণ নিতে পারে না, বা পারলেও সেটা অনেক দাম হয়ে যায়।
আগের তুলনায়। তার মানে এখানে একটা প্রবাসীর উপরে একটা খরচের চাপ থাকে। দেখেন এতগুলো খরচ একটা প্রবাসী মেনটেন করে, এখানে কিন্তু অন্য একজন তাকে পরিশ্রম করে সাপোর্টটা দেয় না, সে পুরো নিজের পরিশ্রমের উপর নির্ভরশীল থাকতে হয়। তখন দেখা গেলে মনে হয় যে স্বর্ণগয়না কিনে ফেললো, দেশে গিয়ে বিয়ে করতে হবে, বিয়ে করার খরচটা কিন্তু আবার নিজেরই বহন করতে হয়। যদি পরিবার থেকে চাওয়া হয় যে আমার খরচটা আপনারা করেন, তো পরিবার থেকে বলা হয় কি বা বলা হবে কি যে এত বছর বিদেশ করে কি করছো। তখন আপনি যে অনেক কিছু করছেন সেগুলোকে ছোট করে দেখা দেখা হবে, ইগনোর করে দেখা হবে। আপনি কি করেন না সেটাকে বড় করে দেখা হবে, এবং আপনি যে ছোটখাটো ভুলগুলো করছেন সেটাকে নিয়ে আপনাকে আক্রমণ করা হবে। এগুলো আমি দেখছি আশেপাশে হাজারো ফ্যামিলিতে হয়েছে। আপনারা নিজেরাও এগুলোর ভুক্তভোগী থাকবেন অনেকে, যারা আমার কথাটা বুঝতে শুনতেছেন, যারা প্রবাসী আছেন তারা অবশ্যই বুঝতে পারতেছেন। দেখেন এখন দেশে গিয়ে বিয়ের খরচটা আপনাকে বহন করতে হবে। তারপরে তারপরে আপনি বিয়ের পরে আপনার মা বাবাকে হজে পাঠাবেন, একটা স্বপ্ন থাকতেই পারে। আপনার ওয়াইফকে নিয়ে আপনি উমরা করতে যাবেন, কোন একটা দেশে ঘুরতে যাবেন, ছুটি কাটাতে যাবেন, একটা স্বপ্ন থাকতেই পারে। তাহলে এই টাকাগুলো কোথা থেকে আসবে এখন প্রবাসীদের? তারপরে মিনিমাম একটা মোটরসাইকেল কেনার তো স্বপ্ন থাকেই আমাদের ইয়াং ছেলেদের। গাড়ি না হোক, মিনিমাম একটা মোটরসাইকেল কিনে ওয়াইফ কিনে কোথাও বেড়াতে যাওয়া, শ্বশুর বাড়িতে যাওয়া বা একটু ঘুরতে যাওয়ার জন্য হলে একটা মোটরসাইকেল চাই, সুন্দর, মিনিমাম 1.5 থেকে 2 লক্ষ টাকা দামের। তাহলে এখানে একটা ড্রিম আমাদের থেকেই যায়, যেটা অনেক প্রবাসীদের পূর্ণ হয় না। কারণ সবকিছু করার পরে এরকম বিলাসিতা করার স্বপ্ন নষ্ট হয়ে যায় বা টাকাটা থাকে না। তাই দেখেন একটা প্রবাসী এই স্বপ্ন কিন্তু পূরণ করতে পারে না, এবং মা বাবাকে হজ করার জন্য মন চাইলেও পাঠাতে পারে না। নিজে ওয়াইফকে নিয়ে ওমরা করতে যাবে, তাও দেখা যাচ্ছে অনেক সময় টাকার সমস্যার কারণে হচ্ছে না। তাহলে দেখেন বয়স যখন একটু বাড়তেছে, সে প্রবাসে আসতেছে যাইতেছে, প্রবাসে আসতেছে যাইতেছে, কয়েক বছর প্রবাসে থাকে, কয়েক মাস দেশে থাকে, কয়েক বছর প্রবাসে থাকে, কয়েক মাস দেশে থাকে। এভাবে করে তার লাইফ থেকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট সময় ইয়াং লাইফটা কিন্তু ধীরে ধীরে শেষ হয়ে যাচ্ছে, এবং তার কালো চুল কালো দাড়ি কিন্তু ধীরে ধীরে সাদা হওয়ার দিকে যাচ্ছে। এরপর দেখেন যখন তার ছেলে সন্তান হয় বা মেয়ে মেয়ে ছেলে মেয়েরা হয়, তখন দেখেন আমরা বর্তমানে দেখি বেশিরভাগ মানে হসপিটালে, আগে আগে দেখছি আমার পরিবারও প্রায় 10-12টা বাচ্চা হয়েছে আমাদের ভাই বোনদের মধ্যে। আমি সিজার শব্দটা শুনিনি ওই সময়, কিন্তু বর্তমানে আমার ভাগনা ভাগ্নি বাঁচতে বাঁচতে মিলিয়ে প্রায় 21 জন। আমি জাস্ট এই কথাটা আপনাদের আমার নিজের ফিলিংস থেকে শেয়ার করতেছি, জাস্ট বোঝানোর জন্য যে দেখেন মানে অতীতে আমরা সিজার নামক শব্দটা শুনতামই না। 5 থেকে 7 হাজার টাকা হইলেই একটা নর্মাল ডেলিভারি হয়ে যেত, বাচ্চা নিয়ে বাসায় চলে আসতো 1 সপ্তাহ পরে বা 2-3 দিন পরে একটা মা বা একটা পরিবার। কিন্তু এখন বেশিরভাগ মানে ডাক্তারের রোগ হয়ে গেছে মনে হয়, মানে ডাক্তারের রোগ হয়ে গেছে। কি করা লাগবে? সিজার করা লাগবে। মানে পরিবারের অবস্থাটা বোঝার চেষ্টা করবে, বাবা কি করে সন্তানের বা ওর মামা আঙ্কেলরা কি করে, সেটা একটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করবে। আমি এটার ভুক্তভোগী, আমি এটার ভুক্তভোগী। আমার আমার না, আমার পরিবারের মানে মাধ্যমে আমি এটা বুঝতে পারছি যে একটা ইনফরমেশন নেওয়ার চেষ্টা করে তাদের অবস্থান কি। এবং এক পর্যায়ে কিছু মেডিকেল ওয়ার্ড আপনাকে হার্ডলি শোনাবে, শোনাকে আপনার ভয় পাইয়ে দেবে, বলবে বাচ্চা উল্টে গেছে, বাচ্চা ঘুরে গেছে, মানে গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন একটা ডট দেখাই দিবে। এমনও দেখা গেছে গাছ বাঁচাবেন না ফল বাঁচাবেন বলে সিজার করছে, পরে দেখছে মানে পরে দেখা গেছে দুটোটাই বেঁচে গেছে। তখন প্রবাসীদের অবস্থা কিন্তু প্রচুর একটা চাপে থাকে তখন, কারণ ওই সিজারের সময় মানে যেখানে 5 থেকে 7 হাজার টাকার মধ্যে শেষ হয়েছে সেখানে প্রায় 50,000 টাকা, কখনো আবার কোনো সমস্যা হলে দেখা যাচ্ছে 1 লক্ষ টাকা পর্যন্ত মানে টান মারে। তখন এই খরচাটা কোথা থেকে আসে? প্রবাসীদের কাছ থেকে। তার মানে সমস্যা একটার পর একটা বাড়তেছে, কমতেছে না কিন্তু। যত দিন যাচ্ছে আপনার খরচের সাইড বা খরচের দিক বিদিক মানে বাড়তেছে, সবকিছুর উচ্চতা বাড়তেছে, কমতেছে না কোনো কিছু। তাহলে দেখেন একটা বাচ্চা হওয়ার সময় এত খরচ হচ্ছে, তারপর যখন আপনি বাড়িতে আনবেন তখন লম্বা সময় এই যারা সিজার করার বাচ্চা বা ফ্যামিলি হয়, তখন ওগুলা লম্বা সময় ধরে ট্রিটমেন্ট করতে হয়। তাহলে এখানে কিন্তু প্রবাসীদের অনেক গুরুত্বপূর্ণ একটা মানে খরচা থাকে। তারপর দেখেন সময় যাওয়ার পরে মানে সময়ের পরিবর্তন, যখন ওই প্রবাসী ছেলে মেয়েরা একটু বড় হয়, তখন তাদেরকে আবার প্রাইমারি স্কুল দেওয়া যাচ্ছে না। মানে সমাজের সাথে তাল মিলিয়ে চলার জন্য প্রাইমারি স্কুল দেওয়া যাচ্ছে না, কোথাও দিতে হবে? কিন্ডার গার্ডেনে দিতে হবে, না হয় ইংলিশ মিডিয়ামে দিতে হবে। তখন দেখা যাচ্ছে ওখানে ড্রেস কোড এবং পড়ালেখার যে নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন খাতা, ব্যাগ, বই, কলম, তারপরে শুজ, ইউনিফর্ম,
সবকিছুতে কিন্তু বাড়তি বাড়তি খরচ হচ্ছে। এবং আমরা আগে দেখতাম, আমি নিজে যখন পড়ালেখা করছি, আমরা প্রাইভেট জিনিসটা কি সেটা কম বুঝছি হ্যাঁ, একটু একটা সময় পরে গিয়ে। কিন্তু এখন দেখা যাচ্ছে ছেলেটা প্লেতে পড়ে, ওয়ানে পড়ে, টু এ পড়ে, তাকেও আবার প্রাইভেট টিউশনের মাস্টার হাতে পাঠাচ্ছে 2 জায়গায়। তাহলে এখানে কিন্তু একটা প্রবাসীর অনেকটা খরচ বেড়ে যায়। যার 2টা 3টা বাচ্চা আছে সেম বয়সী বা 1 বছর এদিক সেদিক, তার অবস্থাটা কি হয় একটু ভাবেন। যে পরিবার একটা প্রবাসীর 3টা 4টা বাচ্চা আছে, বছর বয়স কত হবে, 3 4 5 6 এর মধ্যে, তাহলে এগুলোর পার্থক্য বেশি একটা না কিন্তু বয়সের। তাহলে 3টা 4টা বাচ্চা যদি একটা ফ্যামিলিতে থাকে, তার প্রতি মাসে কি পরিমাণে স্কুল খরচ, খাবার খরচ, চিকিৎসা খরচ যায় একটু ইমাজিন করার চেষ্টা করেন। তাহলে এখানে পুরো চাপটা কিন্তু যায় প্রবাসীর মানে মাথার উপর দিয়ে। উল্টো দিকে প্রবাসীর স্যালারি কিন্তু বাড়তেছে না। আমি গত 5 বছর ধরে একটা কোম্পানিতে কাজ করি, আমার স্যালারিটা 1 টাকাও বাড়ে নাই। যেটা ছিল সেটাই আছে। 1 টাকাও বাড়ে নাই বললা, মানে আল্লাহর কসম, 1 টাকা আমার বেসিক স্যালারি বাড়ে নাই। এবং যদি কখনো বলছি স্যালারি বাড়াবে কিনা, বলে পরে, বা ডিসেম্বরে, বা জানুয়ারিতে, বা বলে যে অলরেডি বেশি। তাহলে দেখেন একটা প্রবাসী দিক বিদিক খরচা কিন্তু বাড়তেছে, কিন্তু ইনকাম সোর্স ওরকম ভাবে বাড়তেছে না। এবং দেখেন এই ছেলে মেয়েগুলো যখন বড় হয়, তখন ছেলেটাকে ভালো একটা চাকরি দেওয়া, প্রথমত ফ্যামিলি দিয়ে থাকে। প্রবাসী প্রথম দিকে বিয়ে করার আগে দেশে বিদেশে আসার পরে ফ্যামিলির চাপটা থাকে, তখন সে ফ্যামিলি নিয়ে একটু বড় হয়ে যায়, ফ্যামিলি একটু আলাদা হওয়ার চেষ্টা করে, তখন নিজের ফ্যামিলির চাপটা তার নিজের উপর পড়ে, যে ছেলেকে একটা চাকরি দিতে হবে, ভালো একটা কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি করাইতে হবে, ওখান থেকে পাশ করার পর হয়তো স্কলারশিপে যাবে, বিদেশে যাবে, বা একটা ভালো চাকরি দেওয়া লাগবে, সেখানে কিন্তু টাকা ইনভেস্ট করতে হয়। বাংলাদেশে যোগ্যতা অনুযায়ী চাকরি শতকরা 2 4 5 জন পায় কিনা আমি জানি না, তবে বেশিরভাগ সময় এখানে শিক্ষার মূল্যায়ন করা হয় না, যোগ্যতার মূল্যায়ন করা হয় না, টাকা এবং মামুখালুর মূল্যায়ন করা হয়। তো সেক্ষেত্রে এখানে কিন্তু একটা প্রবাসীর একটা মাথা ব্যথা থেকেই যায়, যে আমি যে এত কষ্ট করে রোদে পুড়ে 55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কাজ করে আমার জীবনটা নষ্ট করতেছি, আমার ছেলেটাকে আমার মানে তার লাইফটা এমন ভাবে নষ্ট করতে হবে কিনা, বা আমি যে বাপের ঘরে হইলাম, বা বাপের প্রতি জিদ আসে, রাগ আসে, যে আমি কেন এমন হইলাম, কেন ভালো লেখাপড়া করি না, করলে তো আজকে এখানে আসতে হইতো না, এত কষ্ট করতে হইতো না। বাপের প্রতি রাগ আসে, বা নিজের প্রতি নিজের রাগ আসে, যদি বাপের কোনো দোষ নাও থাকে, নিজের কোনো সমস্যার কারণে যদি পড়ালেখা ছেড়ে দিছে এমন যদি হয়, তখন নিজের প্রতি নিজে ধিক্কার দেয়, যে আমি নিজে এটার জন্য দায়ী, বা নিজের কারণে আজকে আমি এই অবস্থায় আছি, তখন নিজেকে গালি দেয়। তাহলে সে আবার চিন্তা করে যে আমার ছেলেটা বড় হয়ে আবার এরকম আমাকে গালি দিবে কিনা, তাহলে আমার ছেলেটাকে আমি ভালো একটা ফিউচার যদি দিতে পারি, তাহলে সে সন্তুষ্ট থাকবে, সে আমাকে আমাকে সম্মান করবে, আমার জন্য দোয়া করবে। তাহলে একটা প্রবাসীর মাথায় এটাও টেনশন থাকে যে তার ছেলেটা আগামী তার সাথে কিরকম আচরণ করবে। তারপরে দেখেন যখন মেয়ের ব্যাপার আসে, মেয়ের একটা ভালো বিয়ে দেওয়া লাগবে, পাত্রস্থ করা লাগবে। সেখানে বর্তমানে বাংলাদেশে যা অবস্থা 200 300 লোকের কমে আসে না। প্লিজ, আজকে যারা মিটিং আছেন, সবাই একটু বাবা হিসেবে ইমাজিন করেন, যে আপনি হয়তো এখনো বাবা হন নাই, হয়তো এখনো বিয়ে করেন নাই, কিন্তু আগামীতে আপনার জন্য এগুলো অপেক্ষা করতেছে। বা যারা বাবা হয়েছেন, তারা তো বুঝবেন যে ভাই আপনি আমার কথাগুলো আমাকে শোনাচ্ছেন কেন, আমি তো এটাই তো আমি, এটাই আমার চরিত্র, এটাই আমার পার্সোনালিটি, বা এটাই আমার সাথে হচ্ছে বা হয়েছে, তাহলে আপনি আমাকে আমার কথাগুলো শোনাচ্ছেন কিভাবে জানলেন? ভাই আমি আপনার কথা জানি না, আমি সাধারণ 8 10 জনের কথা অ্যানালাইসিস করছি, বা মানে একটু অভিজ্ঞতা থেকে বলার চেষ্টা করতেছি, বাস সত্যটা বাস বুঝবেন, আপনারা সত্য বলছেন না বানায় বলতেছি, আপনারা বুঝবেন। যখন একটা প্রবাসী বাবা তার মেয়েকে বিয়ে দিতে যায়, তখন বাংলাদেশের বর্তমানে প্রচলিত অবস্থায় 8টা 10টা গাড়ি নিয়ে বরযাত্রী আসে, তাও প্রায় 200 300 লোক। দেখেন যেখানে অলিমা খাবার একটা ব্যবস্থা থাকে, ছেলের বাড়িতে হবে সেটা বৌভাত বলা হয় বাংলাদেশে, মেয়ের বাড়িতে কোনো খাবার সিস্টেম তেমন নাই ইসলামিক শরীয়তে, বা অতীতে এরকম ছিল না, বা ছিল 5 10 জন হতে যাইতো। কিন্তু বর্তমানে 100 200 300 মানুষ ছাড়া মেয়ের বাড়িতে যায় না, মানে মেয়ের বাপের বিপদ, মেয়ের বাপের বিপদ। যার ঘরে 2টা 3টা মেয়ে আছে, সের তো মাথা খারাপ, সে তো বাচ্চা হওয়ার পরের দিন ডিপিএস খুলে ফেলছে, যে প্রতি মাসে 300 টাকা করে রাখবো, প্রতি মাসে 500 টাকা করে রাখবো, প্রতি মাসে 1000 করে রাখবো, 10 বছর কিস্তি চালামু, 10 বছর পরে 10 লাখ টাকা হবে, বা 18 বছর মেয়ের বয়স হবে, এখান থেকে 15 লাখ টাকা পাবো, ওই টাকা দিয়ে মেয়ের বিয়ে দেবো। মানে একটা বাবা, মানে সন্তান জন্ম দিয়ে অপরাধী হয়ে গেছে এমন একটা অবস্থা। সে জন্ম দেওয়ার পর দিন থেকেই আমার রুমে আমার টিম স্টার এজেন্ট ইউনুস আলী ইন্ডিয়ান, সে বাচ্চা জন্ম হওয়ার 1 সপ্তাহ পরে সে ডিপিএস করছে। আমি বললাম এটা কেন? বলতেছে আমি এখন থেকে কিছু কিছু রাখবো, 500 টাকা করে প্রতি মাসে। তাইলে সে যখন বয়স 18 হবে, তার প্রাপ্তবয়স্ক হবে, সে বিয়ে দেওয়ার সময় হবে, তখন ইন্ডিয়াতে প্রচুর ইয়ে আছে, দেহেজ বলা হয় এটাকে, যেটা বলা হয় বাংলাদেশে কি, যৌতুক, ওইটা একটা প্রচলন আছে।
একটা বাবার সাধারণ একটা মেয়ের বিয়ে দেওয়ার জন্য যৌতুক সহ খাট পালং এবং হুন্ডা বা গাড়ি, এরপরে খরচ সহ মিলাইয়া প্রায় 15 লাখ টাকা খরচ হয়ে যায় ইন্ডিয়াতে সাধারণ একটা বিয়েতে। 15 লাখ টাকা। তাহলে আমার টিমের লোক তো দেখতেছি, সে বাচ্চা হয়েছে 1 সপ্তাহ পরে সে ব্যাংকে আলোচনা করতেছে যে আমি একটা ডিপোজিট করবো মেয়ের নামে। তার মানে সে এখন থেকে ভয়ে ভয়ে আছে, আতঙ্কিত আছে যে আগামীতে তার মেয়েটা সে কিভাবে বিয়ে দেবে। তাহলে যেই ঘরে আমাদের বাংলাদেশে যেই বাপের ঘরে 3টা 4টা মেয়ে আছে, সেই মেয়েগুলা যদি বাপটা হয় প্রবাসী, ভাইটা হয় প্রবাসী, তখন এই ফিউচারে যে চাপটা কার উপরে পড়বে? প্রবাসীর উপরে পড়বে। তাহলে যেখানে বরযাত্রী আসে 200 জন লোক নিয়ে আসে, এটা তো বরযাত্রীর পক্ষ থেকে হইলো। নিজের 14 গোষ্ঠী আছে না, আবার প্রায় 500 লোক 600 লোক খাবার করতে হয়, একটা দুটো গরু কাটতে হয়। একটা বাবার কি যে অবস্থাটা হয় একটু ইমাজিন করলে বুঝতে পারবেন। আমি আমি তো তো আমি এখনো ওরকম বয়স্ক হই নাই, কিন্তু আমি ইমাজিন করে দেখতে পাচ্ছি যে একটা বাপের তো পাগল প্রায় অবস্থা এবং বিপদ। যদিও এখানে একটা সান্ত্বনা আছে, কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, যে যে ব্যক্তির 3টি মেয়ে থাকবে সেই ব্যক্তি যদি সুন্দরভাবে লালন পালন করে বড় করে পাত্রস্থ করে, সে আমার সাথে জান্নাতে যাবে ইনশাআল্লাহ। তাহলে এটা রাসূলের একটা হাদিস। তাহলে এখানে মানুষ এটা সান্ত্বনা পায়, বাবারা বাবা এই সান্ত্বনা পুরস্কারটা পাওয়ার আশায় একটা মেয়েকে সুন্দরভাবে লালন পালন করে এবং অনেক বড় একটা ইনভেস্ট করে মেয়েটাকে বিয়ে দেয়, এবং নিজের লাইফের লম্বা সময় যে পরিশ্রম করে টাকাগুলো জমাইছে সেখান থেকে বিশেষ একটা অংশ, অথবা অনেক সময় দেখা যাচ্ছে ঋণ করে টাকা অথবা ব্যাংক থেকে লোন নিয়ে সুদের উপর টাকা নিয়ে মেয়েকে বিয়ে দিচ্ছে, তারপরে মেয়েটা ভালো থাকুক। আর সেই মেয়েটা যদি কখনো যৌতুকের জন্য মার খায়, বাবার বাড়িতে চলে আসে, বা কেস মামলা করতে থানা যাইতে হয়, বা মেয়েটা যদি ডিভোর্স শুধু এইসব সমস্যার কারণে, তখন একটা বাবার কি অবস্থা একটু ইমাজিন করেন। তাহলে একটা প্রবাসী সমস্যা কতটুকু বড় হতে পারে, সমস্যা কতটুকু হতে পারে একটু ভাবেন। লিডার, আমার কথা কি শোনা যায়? সালমান ভাই? হ্যাঁ, ক্লিয়ার শোনা যাচ্ছে, কথা ক্লিয়ার আছে। আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ জি লিডার, ধন্যবাদ। তো দেখেন, আচ্ছা যাক, মেয়ের ছেলে ছেলে লেখাপড়া করা বা ছেলে চাকরিতে বিষয়টা গেল, মেয়ের বিষয়টা গেল। তারপরে দেখেন, এই যে একটা প্রবাসী যখন পুরো লাইফটা মেনটেন করে বিদেশে, দেখা যাচ্ছে সে হয়তো, আমি সাধারণত দেখছি একটা প্রবাসী 2 বছর পর পর দেশে যায়, 2 থেকে সর্বোচ্চ 3 মাস দেশে থাকে, 2 থেকে সর্বোচ্চ 3 মাস। তাহলে আপনি একটু ইমাজিন করেন যে একটা প্রবাসী ইয়াং লাইফে সে পরিবার ছেলে মা বাবা থেকে আলাদা হয়ে, সন্তান থেকে আলাদা হয়ে যখন বিদেশে আসে, তখন দেখা যাচ্ছে কি তার প্রতি 2 মাস 2 বছর পর পর সে দেখা যাচ্ছে আর 3 বছরের জন্য যাচ্ছে, মানে 3 মাসের জন্য যাচ্ছে। আচ্ছা ধন্যবাদ। তো দেখেন, একটা প্রবাসী যখন দেখে যায়, তো দেখা যাচ্ছে এরকম 2 বছর পর পর যা 3 মাস থাকে আবার চলে আসে, 2 বছর পরে যায় আবার 3 মাস থেকে চলে আসে, অনেকে 3 মাস থাকে, 2 বছর থাকে সর্বোচ্চ। তাহলে দেখেন, মানলাম 3 বছর, মানে 3 মাস। তাহলে একটা প্রবাসী যদি 20 বছর বিদেশ করে, 20 বছরে সে 10 বার দেশে যায়। আর 10 বার দেশে গেলে প্রতি মাসে যদি প্রতিবারে যদি সে 3 বার করে দেশে থাকে, 3 মাস করে দেশে থাকে, তাহলে 3 দেশে 30 মাস, তার মানে সর্বোচ্চ 3 বছর। অর্থাৎ একটা পুরুষ মানুষ ইয়াং লাইফের 20 বছর বিদেশ করে, এর মধ্যে মাত্র 3 বছর পরিবারকে সময় দেয়, বা বাবা বাবা মার সাথে থাকে, লাইফটাকে এনজয় করে, পরিবারকে সময় দেয়, বাচ্চা কাচ্চারা স্নেহ করে আদর করে, ওয়াইফকে সময় দেয়। বাস, মাত্র 3 বছর। আর ইয়াং লাইফের 20টা বছর যখন কেটে যায়, তখন সে একটা মানে বয়সে উপনীত হয়, বার্ধক্য চলে যায় বা বয়স্ক হয়ে যায়, তখন কিন্তু ওই বয়সটা আর ফিরে আসে না, ওইটা ফিরিয়ে আনা সম্ভব না, কোটি টাকা দিয়ে ওইটা কিনা সম্ভব না। তাইলে প্রবাসীরা কি করতেছে, যে নিজের ইয়াং লাইফের বিশেষ সময়টা প্রবাসে কাটিয়ে দিচ্ছে পরিবারের জন্য কাজ করতে করতে। তারপরেও মানে সাকসেসফুল কয়জন প্রবাসী হয়েছে, সাকসেসফুল কয়জন প্রবাসী হয়েছে এটা করে? শতকরা 2 4 5টা প্রবাসী সর্বোচ্চ আপনি পাবেন যে তার লাইফ নিয়ে সে হ্যাপি, বা বছর একবার দেশে যায়, বা ভালো একটা ইনকাম করে, বা ফিউচারে সে ভালো করতে পারছে বা পারবে এমন সম্ভাবনা আছে, শতকরা 4 জন 5 জন লোক। তার মানে দেখেন, আমি নিজেও আমি নিজেও আমার আপন ভাইটা মারা গেছে, আমি দেখতে পাই নাই। আমাদের টিমে আমার প্রিয় বিজনেস পার্টনার আব্দুল তফাজুল ভাই, উনি একজন স্টার ওমান থেকে, ওনার বাবা মারা গেছে, উনি দেখতে পারেন নাই। এবং এরকম হাজারো প্রবাসী আছেন আজকে আপনার এখানে, বা আপনাদের আশেপাশে হাজারো প্রবাসী আছে, যারা পরিবারের মানুষ মারা যায়,
তারপর তারা শেষবারের মতো একবার দেখতে পারে না। আত্মীয় স্বজন মারা যায়, তারা শেষবারের মতো একবার দেখতে পারে না। এই প্রবাসীরা টাকার জন্য গিয়ে কত কিছু হারাচ্ছে। এবং আমি বাহারাইনে দেখছি, আমাদের পাশের বিল্ডিং, পাশের একটা ক্যাম্পে একটা লোক, মানে ওনার ওয়াইফ মারা গেছে, উনি যাইতে পারেন নাই। ওয়াইফ মারা গেছে, লোকটা এখন ইয়াং। তাইলে আমাদের প্রবাসী লাইফটা কিন্তু এমনই। এবং দেখেন অন্যদিকে এই যে ঈদ হয়, কত আনন্দ মুহূর্ত, একটু আনন্দপূর্ণ একটা মুহূর্ত হয় আমাদের, প্রতি বছর 2টা ঈদ হয়। আমরা প্রবাসীর অনেকে আছেন 10 বছর 20 বছর বিদেশে, ঈদ করতে পারেন না। সরি, আমি প্রায় 10 বছরে প্রায় 22টা ঈদ মিস করছি, পরিবারের সাথে করতে পারিনি এখনো। মানে লাস্ট কবে ঈদ করছি পরিবারের সাথে, ওই স্মৃতিটাই ভুলে গেছি। এবং আমার পরিবার অনেক মানুষের বিয়ে শাদী হয়েছে, অনেক আনন্দ উদযাপন হয়েছে, আমার অনেক আত্মীয় স্বজন বাড়িতে আসছে, কিন্তু ওই আনন্দ ঘন মুহূর্ত গুলোতে আমরা প্রবাসে থাকতে পারি না। এবং আমি প্রায় সময় বলি যে আমার বর্তমানে আমার হৃদয়, মানে মনের বাম পাশটা শুকায় রয়েছে, তো কবে আমি দেশে যাব, কবে আমি রমজান ইফতারের সময় মা বাবার সাথে থাকবো, পরিবারের সাথে থাকবো, বোনের হাতের খাবার খাবো, মায়ের হাতের রান্না খাবো, এবং ঈদের সময় আনন্দ করব। তারপরে এই যে সিজনাল ফলগুলো, বর্তমানে আমের দিন যাচ্ছে, লাস্ট 10 বছরে মাঝখানে এমন এমন মানে 3বার তো দেশে গেছে, কিন্তু কোনোবারই সিজনাল কোনো ফল পাইনি, অর্থাৎ আম কাঁঠাল এমন কোনো ফল পাইনি। অর্থাৎ আমরা এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বড় জিনিস, আমরা যারা প্রবাসী আছি আমরা বুঝি। হয়তো অনেকে হাসবেন যে এগুলা কি বলতেছে ভাই, যারা প্রবাসী আছেন তারা এটা অনুভব করতে পারতেছেন যে লাস্ট থেকে আপনি কত ইম্পর্টেন্ট সময় নষ্ট করছেন বা হারাই ফেলছেন, যেগুলো আর আসবে না। আর কত আনন্দ কোনো মুহূর্ত আপনি নষ্ট করছেন, সিজনাল ফলগুলো আপনি খেতে পারতেছেন না। আপনি পরিবার, অনেক আত্মীয় স্বজনের বিয়ে হচ্ছে, আমার পরিবারে বিয়ে হয়েছে, আমি থাকতে পারি নাই। তাহলে আমরা প্রবাসী সব থেকে বঞ্চিত। শুধু স্বপ্ন একটাই, একবার বিদেশে আইসা ফাইসে গেছে, আর বাড়িতে হয়নি জেলখানা থেকে। একবার বিদেশে আইসা দেখা যাচ্ছে, বলছিলাম কি, যে দেখেন ওই যে অনেকগুলো স্বপ্ন থাকে যে ঋণ নিয়ে দেশে আসতে হবে, তার এই দেশে আসতে হয়, তারপরে ভাই বোনদের লেখাপড়া করতে হয়, বোনের বিয়ে দিতে হয়, বাবা মার খরচ, চিকিৎসা খরচ, তারপর নিজের একটা, মানে 2 বছর পরে আবার মনে হয় যে নিজের বিশাল লাগানোর খরচ থাকে, তারপরে নিজের একটা বাড়ি কিনা, জায়গা কিনা, স্বর্ণ গয়না কিনে নিয়ে গিয়ে বিয়ে করা, বাবা মাকে হজ করানো, তাদেরকে সুন্দর একটা লাইফ দেওয়া, তারপর নিজের ওয়াইফকে নিয়ে নিজের ভালো মানে উমরায় যাওয়া, বা ছেলে মেয়েদেরকে ভালো একটা ফিউচার দেওয়া, তারপরে মেয়েকে বিয়ে দেওয়া, তারপর সবচেয়ে বড় একটা জিনিস যেটা থাকে, প্রবাসীরা দেশে গিয়ে কি করবে, সেই চিন্তা অনেক প্রবাসী আজকে দেখে যায় না। দেশে গিয়ে কি করবে সেই চিন্তা অনেক প্রবাসী আজকে দেখে যায় না। আসলে আমি ডিরেকশন কেন করবেন প্রবাসীরা, সেটা আমি পরবর্তী সেশনে বলবো। তবে জাস্ট এখানে আপনাদেরকে ইমাজিন করাচ্ছি, ভাবাচ্ছি, অনুভব করাচ্ছি যে আপনাদের মধ্যে কিন্তু এই সমস্যাটা হচ্ছে, বা আপনাদের পরিবারে যারা প্রবাসী আছে তারা কিন্তু এই সমস্যায় ভুগতেছেন। তাহলে আপনাদের জন্য আমি পরবর্তীতে বলবো যে ডিরেকশন বিজনেস কেন করবেন। অতএব 2 মিনিটের মধ্যে লিঙ্কটা কেটে দেবে, অবশ্যই পরবর্তী সেশনে সবাই চলে আসবেন। আমি সবার সাথে শেয়ার করবো যে ডিরেকশনের মাধ্যমে আপনি কিভাবে উনি সফল হবেন, বা আপনার সবগুলো সমস্যার সলিউশন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। দেখেন, আমাদের এখানে বিলাল ভাই আমাকে লিখছেন যে উনি 22 বছর প্রবাসী আছেন, 22 বছর প্রবাসী আছেন উনি। দেখেন, আমাদের চ্যাট বক্সে লেখা আছে। দেখ, দেখেন, আমরা কিন্তু উনি একজন না শুধু, আমি উনি একজন না, অনেক মানুষ এরকম আছে। আচ্ছা দেখ, বলতেছিলাম যে অনেক প্রবাসী চিন্তা করে যে আমি আপনি ওই যে বেলাল ভাইয়ের কথা বলছিলেন, বেলাল ভাই ওই যে 22 সালে প্রবাসে ঢুকছিল, জি এরপরে জি জি একটু সামনে আগাইছিলেন। জি দেখেন, আমাদের বিলাল ভাই 22 বছর প্রবাসে আছেন, উনি বর্তমানে মালয়েশিয়ান প্রবাসী। তো দেখেন, আমরা কিন্তু প্রবাসী এরকম অবস্থায় আছি, কেউ হয়তো 2 বছর 3 বছর স্বপ্ন নিয়ে আসি, আয়সা ফাঁসে যায়, ফাঁসে গিয়ে বিভিন্ন সমস্যা একটার পর একটা আইতে থাকে, দায়িত্ব বাড়তে থাকে, খরচ বাড়তে থাকে, চাহিদা বাড়তে থাকে, স্বপ্নগুলো পূরণ হয় না। এগুলো ধরার জন্য আমরা প্রতিনিয়ত চেষ্টা করতে থাকি, দেখা গেছে 20 বছর 25 বছর এমনি জায়গা, আমাদের আর কিছু হয় না। আমরা ইয়াং বয়সে আসি, বৃদ্ধ হয়ে দেশে চলে যাই। আবার আমরা দেশে যাওয়ার সময় অনেকে ভাবি, দেশের আগে বিদেশে থাকা অবস্থায় যে আমি দেশে গিয়ে কি করবো। কারণ আমি নিজে একসময় ভাবতাম যে আমি দেশে গিয়ে কি করবো, হয়তো সিএনজি চালাইতে হবে, না হয় গরুর খামার করতে হবে, আমার আমার জন্য এর চেয়ে ভালো কোনো জিনিস আমি নিজেও খুঁজে পাচ্ছিলাম না। যাক, আলহামদুলিল্লাহ বর্তমানে আমি ডিরেকশন পেয়ে আমি অনেক সন্তুষ্ট, আমি অনেক খুশি যে আলহামদুলিল্লাহ আল্লাহর একটা নিয়ামত আমি পেয়েছি, যে ডিরেকশন আমি পাওয়ার কারণে আমি কিন্তু আজকে মানে ভাবতে পারি যে ইনশাল্লাহ আমি দেশে গিয়ে আমার এরকম পরিশ্রম করতে হবে ইনশাল্লাহ, আমি একটা ফ্রিডম লাইফ পাবো ইনশাল্লাহ আগামী কয়েক বছরের মধ্যে। এবং আমার বিজনেস পার্টনারদের মধ্যে হাজারো বিজনেস পার্টনারকে আমি সফল করে তাদেরকে নিয়ে এক সময় সফলতার মঞ্চে দাঁড়াবো। তারা ইনশাল্লাহ একটা ফ্রিডম লাইফ এবং মানি ফ্রিডম উপভোগ করবে, আমি এরকম সেম একটা লাইফ
মেনটেন করবো ইনশাআল্লাহ। তাহলে আমার মাধ্যমে কিন্তু এখন একটা চেঞ্জ আসছে স্বপ্নের, যে ইনশাআল্লাহ আমিও চেঞ্জ হব এবং হাজারো মানুষকে চেঞ্জ করার জন্য আমি সহযোগিতা করবো ইনশাআল্লাহ। তাহলে এই একটা স্বপ্ন কিন্তু আমাকে ডিএকশন শিখাইছে। এখন দেখেন, আমি যেহেতু এতক্ষণ সমস্যাগুলো বোঝানোর চেষ্টা করতেছিলাম, আরো অনেক দিক আছে, আরো অনেক দিক মনে করেন যে আপনি যা জানেন, আমি যেগুলো বলা বাকি রাখছি, আপনি যেগুলো জানেন ওগুলো মনে করেন যে আমার কথা। আপনার আশেপাশে যে সমস্যাগুলো আপনি দেখছেন একটা প্রবাসী লাইফে কি হয়, সেগুলো যদি আপনি জানেন, তাহলে আপনি ভেবে নেন যে ওই কথাগুলো আমার বলার ছিল, তবে আমি সময় সংক্ষিপ্ততার কারণে আর বাড়াচ্ছি না। তো দেখেন, আমরা প্রবাসীরা কোথায় আছি? সমস্যায় আছি, একটা মানে প্রবলেমে আছি, এখন একটা সলিউশন দরকার, এখন একটা সমাধান দরকার। সমাধান কোথায় আছে? সমাধান কোথায় আছে ভাবতে হবে আপনাকে। আমি বলবো একমাত্র ডিএক্সএনই আছে, একমাত্র নেটওয়ার্কিং সিস্টেমে আছে। প্লিজ প্রফেসরকে বলবো যে দেখেন, যে যে দেশে আছেন না কেন, যে যেভাবে আছেন না কেন, যে কোনো দেশে থাকেন, আপনি যাই কাজ করতেছেন করেন, যে কোনো কোম্পানিতে কাজ করেন, যাই ইনকাম করেন করেন, পাশাপাশি আপনার অবসর সময়টাকে মূল্যায়ন করেন। অবসর সময়টা দিয়ে ডিএক্সএন বিজনেসটা আপনি আগে প্র্যাকটিস করেন, বিজনেসটা শিখেন। মিনিমাম কোম্পানি প্রোফাইল, প্রোডাক্ট নলেজ, মার্কেটিং প্ল্যান আগে ভালো করে শিখেন, নিজের মধ্যে ওই কোনো যোগ্যতা তৈরি করেন, তারপর নিজের প্রোডাক্ট গুলো ইউজ করেন। ডিএক্সএন এর হেলদি প্রোডাক্ট বা ফুড সাপ্লিমেন্ট, আমাদের প্রোডাক্ট বেসিস বিজনেস, প্রোডাক্ট গুলো আপনি ইউজ করেন, পরিবারকে ইউজ করান। ভালো লাগাটা ফ্যামিলির সাথে মানে ফ্যামিলিকে দেন, ভালো লাগাটা আপনি মানুষের সাথে শেয়ার করেন। ইনশাআল্লাহ আস্তে আস্তে আপনার টিম বিল্ড হয়ে যাবে। তাহলে যদি আপনি একজন প্রবাসী হয়ে আপনার অবসর সময় কাজে লাগিয়ে আপনার স্যালারির চেয়ে বেশি ইনকাম করতে পারেন, বা একটা টিম বিল্ডের মাধ্যমে সারা বিশ্বে বিজনেসটা ছড়াইতে পারেন, নিজেকে ফেমাস করতে পারেন, নিজেকে পরিচিত করতে পারেন, এবং নিজে একটা ভালো ইনকাম করতে পারেন যেটা আপনার স্যালারির চেয়ে বেশি, আপনার একটা প্যাসিভ ইনকাম চলে আসে, ফ্রিডম লাইফ চলে আসে, তাহলে আমি মনে করি একটা প্রবাসী হিসেবে আপনি সার্থক হতে পারবেন, আপনার সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন ইনশাআল্লাহ। এটা কিভাবে হবে আপনাকে বুঝতে হবে। প্রথমত, আপনি যদি প্রবাসী হন বা আপনার টিমে যদি কেউ প্রবাসী থাকে, তাহলে সেম জিনিসটা প্রোভাইড করেন, যে ডিএকশন সলিউশন দিচ্ছে, ডিএকশন সলিউশন প্রোভাইডার প্রবলেমের। আপনি ডিএকশন সমস্যার সমাধান নিতে পারবেন কিভাবে সেটা বলতেছি। প্রথমত হচ্ছে যে ভালো করে কোম্পানির প্রোফাইল সম্বন্ধে জানেন, মার্কেটিং প্ল্যান জানেন, প্রোডাক্ট নলেজ নেন, প্রোডাক্ট নিজে ইউজ করেন, পরিবারকে ইউজ করেন, তারপর শেয়ার করেন। শেয়ার করার মাধ্যমে আস্তে 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 বিজনেসটা কন্টিনিউ করেন। আপনার একটা টিমও আপনি সারা বিশ্বে বিল্ড করার সুযোগ আছে। তাহলে একটা সময় যখন আপনার টিমটা বড় হবে, তাহলে নেটওয়ার্কিং এর পাওয়ার সম্বন্ধে একটু 1 মিনিট বা 2 মিনিট আমি কথা বলবো। দেখেন, মনে করেন এক্সাম্পল, আপনি নতুন শুরু করছেন, আপনি কিন্তু নতুন অবস্থা অনেক বেশি কষ্ট করতে হবে, বেশি বেশি শিখতে হবে, বেশি বেশি বলতে হবে। মানুষ আপনাকে রিজেক্ট করবে, মানুষ আপনাকে নো বলবে, অপমানজনিত কথা বলবে, মানুষ আপনাকে খারাপ বলবে, আপনার টিটকারি করবে, আপনার ডাক্তার বললে খেপাইবে, আপনার বিভিন্ন রকম কথা বলে আপনাকে মানসিক ভাবে কষ্ট দেবে, আঘাত দেবে। কিন্তু আপনি বুঝতে হবে যে ফিউচারটা আমার, লাইফটা আমার। আমি জানি এখানে সফল হওয়া সম্ভব। আমি চোখ বুজে পড়ে থাকি, আমি লেগে থাকি, আমি আমার দায়িত্বটা পালন করি, আমি পরিশ্রম করি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উপরওয়ালা অবশ্যই আমাকে দেখবেন, আমার সময় মতো আমার প্রাপ্যটা আমাকে দিয়ে দেবেন। তাই দেখেন, যে আপনি আগামী 2 থেকে 3 বছর আপনি পরিশ্রম করেন, মনে করেন এক্সাম্পল নেটওয়ার্কিং পাওয়াটা যেটা সেটা বলতেছি, মনে করেন আগামী 2 থেকে 3 বছরের মধ্যে যদি আপনার টিমে 1000 লোক থাকে, মিনিমাম 1000 লোক ধরলাম, বেশি ধরলাম না, 1000 লোক যদি হয়, তাহলে 1000 লোক যদি 1 ঘন্টা করে কাজ করে নিজের জন্য, আর আপনি 2 ঘন্টা করেন, তাহলে টাইম লেভারেজের মাধ্যমে দিন শেষে আপনি 1002 ঘন্টার মালিক, কারণ আপনার আপলাইন। ঠিক আছে? যখন আপনার একটা টিম আছে, আপনার টিম 1000 লোক 1 ঘন্টা করে কাজ করতেছে, আপনি কিন্তু 2 ঘন্টা করেন, তাহলে সম্মিলিত ভাবে আপনি 1002 ঘন্টার মালিক। তাহলে এখানে আপনার পরিশ্রম কম, কিন্তু আপনার সময়টা আপনি বেশি পাচ্ছেন। সেম, আপনি দেখেন ইনকামের দিকে দেখেন, ওই 1000 লোক যদি 1 ঘন্টার জন্য 100 টাকা করে পায়, তারা কিন্তু খুবই হ্যাপি হবে, খুবই খুশি হবে। তারা কিন্তু মেনে নেবে বা সন্তুষ্ট হয়ে যাবে যে যাক, আলহামদুলিল্লাহ 1 ঘন্টার জন্য 100 টাকা পাইছি। তারা কিন্তু হ্যাপি হবে, তারা খুশি হবে। কিন্তু আপনি একটু আপনার কথা ভাবেন, আপনি যদি ওই 100 জন বিজনেস পার্টনারের থেকে কোম্পানির মার্কেটিং প্ল্যান অনুযায়ী, কোম্পানির সিস্টেম অনুযায়ী, কোম্পানি যদি আপনি 8 আনা করেও দেয়, 8 আনা করেও দেয়, তাহলে আপনি কত পাচ্ছেন? 1000 লোক থেকে আপনি 8 আনা করে পাইলেও আপনি 500 টাকা পাচ্ছেন। তার মানে দিন শেষে ইনকামটা আপনার বেশি, পরিশ্রমটা আপনার কম। এটা হচ্ছে টাইম লেভারেজের পাওয়ার বা টিমের পাওয়ার। তার মানে আপনার টিম গঠন করতে হবে, টিম তৈরি করতে হবে। সেটার জন্য যা যা করা লাগবে সকল কিছু আপনার লিডার থেকে ওই দিক নির্দেশনা নিয়ে, আপনার লিডার সাপোর্ট নিয়ে, বিজনেস পার্টনারের সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করে, টিম বিল্ডের মাধ্যমে, রিলেশন বিল্ড আপের মাধ্যমে আপনি একটা সিস্টেম তৈরি করেন। আর সিস্টেমটা একবার তৈরি করবেন, সারা জীবনের জন্য সেই সিস্টেমটা আপনার পক্ষে থাকবে, আপনাকে সাপোর্ট দেবে, আপনার পরিবারকে সাপোর্ট দেবে, আপনার ফিউচারের জন্য একটা মানে একটা সিকিউর সিস্টেম হবে। তার মানে বুঝতে হবে যে টাইম লেভারেজের মাধ্যমে এখানে সর্বোচ্চ ইনকাম করা যায়। দেখেন,
এই যে আমরা কাজ করি, 8 ঘন্টা কাজ করলে 8 ঘন্টা স্যালারি পাই, 10 ঘন্টা কাজ করলে 10 ঘন্টা স্যালারি পাই, বেশি কিন্তু পাই না। তাহলে প্রবাসে কাজ করে আপনি 20,000 টাকা, 30,000, 40,000 স্যালারিতে কাজ করে আগামী কয় বছর পর আপনি বড়লোক হতে পারবেন? একটু হিসাব করে দেখেন তো প্লিজ। সবাইকে বলবো যারা প্রবাসে আছেন, বা আপনার হাজবেন্ড যদি বিদেশে থাকে, আপু আপনাকে বলছি, আপনার ভাই যদি বিদেশে থাকে, আপনার ছেলে যদি বিদেশে থাকে, আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি বিদেশে থাকে, একটু হিসাবটা মিলান যে তার স্যালারিটা কত, সে কত টাকা খায়, কত টাকা জমা, কত টাকা ফিউচারে ছাড়া আগামীতে সে ব্যাংকে ডিপোজিট করে কত টাকা। তাহলে কয় বছর পর সে বড়লোক হতে পারবে, কয় বছর পরে সে সবগুলো চাহিদা, স্বপ্ন বাস্তবায়ন করে, চাহিদাগুলো পূরণ করে সে দেশে ফিরে আসতে পারবে। একটু ইমাজিন করেন। সত্যি আপুরা বলবো, যদি সারা জীবন জামাইকে বিদেশ পালায় রাখতে চান, বা ভাইকে বাবাকে বিদেশ পালায় রাখতে চান, তাহলে তারা ডিএকশন দেওয়ার দরকার নাই, আপনি ডিএকশন করার দরকার নাই। কিন্তু যদি চান যে আমার হাজবেন্ড তাড়াতাড়ি দেশে চলে আসুক, ভাই তাড়াতাড়ি বাড়িতে চলে আসুক, বাবা তাড়াতাড়ি ঘরে ফিরুক, তাহলে আমি বলবো আপনি নিজে ডিএকশন বিজনেসটা বোঝেন, তাদেরকেও বোঝানোর চেষ্টা করেন। ইনশাল্লাহ তারা টিম গঠন করে চলে আসুক, পরিবারকে সময় দিবে, লাইফ স্পেন্ড মানে পরিবার মানে পরিবারের সাথে সময় দিয়ে লাইফটাকে সুন্দর করবে এবং নিজের ফ্রিডম লাইফ উপভোগ করবে। তাহলে আপনাকে বলবো আপনি ডিএকশন করা জরুরি। আপনার পরিবার পরিজন যারা বিদেশে আছে, প্রবাসে, তাদের বিজনেস করাটা জরুরি। দেখেন, পৃথিবীতে পৃথিবীতে মানে 95% লোক এমপ্লয় এবং ওয়ার্কার এবং ছোট ব্যবসায়ী, মাত্র 5% লোক অনার বা ইনভেস্টর। দুইটা ভাগ। বাম পাশে মনে করেন, বুঝেন, সবাইকে বলছি একটু ইমাজিন করবেন, মনোযোগ দিবেন। পৃথিবীর 95% লোক বাম পাশে, তারা ওয়ার্কার, এমপ্লয় অথবা ছোট ব্যবসায়ী। বাকি 5% মানুষ ডান পাশে, তারা ইনভেস্টর অথবা অনার, বড় বড় কোম্পানির সিইও, এরকম। তাহলে এটা কিন্তু সমস্যা নেই, এটা কিন্তু পৃথিবীতে হচ্ছে। সমস্যা এই জায়গায় আমাদের কিছু না, আমাদের কোনো অভিযোগ নাই। কিন্তু সমস্যা ভাইয়া আপু এক জায়গায়। সমস্যা কোনটা জানেন? সমস্যা হচ্ছে কি, যে ওই যে ডাইন পাশের 5% লোক যারা অনার এবং ইনভেস্টর, পৃথিবীর 95% সম্পত্তি তাদের দ্বারে। পৃথিবীর 95% সম্পত্তি ওই 5% লোকের দ্বারে। আর আমরা বাম পাশে যারা 5% আছি, তারা মানে 95% আছি, তাদের দ্বারা মাত্র 5% সম্পত্তি। আমরা সারা জীবন এটার ভিতরে পড়ে আছি। আমরা এই গোল সার্কেলের ভিতরে ঘুরতেছি, আমরা লাইফ স্পেন্ড করতেছি, আমরা সময় নষ্ট করতেছি, আমরা সারা জীবন গরিব থাকতেছি। সমস্যা একটাই, কেন আমরা ওই ওই কোঠায় যেতে পারি না, আমরা এই বাম পাশে কোঠায় পড়ে থাকি। আমরা ইনভেস্টর লাইফে বা অনার লাইফে যাইতে পারি না। আমরা এমপ্লয়েজ বা ওয়ার্কার অথবা আমরা ছোট ব্যবসা বাণিজ্য নিয়ে পড়ে থাকি। আমরা লাইফটাকে সন্তুষ্ট মনে করি, কোন রকম ভাবে যে মানে জীবনটা কোনো রকম চালা নিতে পারলে হইলো, কোন রকম ভাবে বাচ্চা যেতে পারলে হইলো। বাস আমরা দায়বদ্ধতা থেকে নিজেকে এড়াই নেই। এই জন্য আমরা এই জায়গায় পড়ে আছি, এবং এই 5% পৃথিবীর সম্পত্তি নিয়ে আমরা 95% লোক যুদ্ধ করতেছি। বাকি 95% সম্পত্তি নিয়ে 5% লোক দিব্যি ভালো আছে, খুব খুশি আছে। তারা বড় বড় জিনিস লঞ্চ করতেছে, বড় বড় মানে ইনভেস্ট করতেছে, বড় বড় প্ল্যান নিয়ে কাজ করতেছে। আর আমরা গরিবই থেকে যাচ্ছি, তারা আরো বড় লোক হচ্ছে। সমস্যা হচ্ছে এই জায়গায়। এখন দেখেন, আমরা যে ডিএকশন কি সলিউশন দিচ্ছে। আমি আজকে কথা কেন বললাম, এখানে একটা কারণ আছে। কারণ ডিএকশন আপনাকে আমাকে ওই যে বাম পাশের লোক থেকে উঠে ডাইন পাশের লোকে আসার সুযোগ দিচ্ছে, সম্ভাবনা দিচ্ছে। কারণ ডিএকশন এর ফিউচার প্ল্যানিং হচ্ছে, ডিএকশন এর যে ইয়ে আছে, মানে কি বলে এটাকে, ভবিষ্যতের প্ল্যানিং। এখানে অনেকগুলো কাজ থাকে, বা গোল সেট, মাইন্ডসেট। যে প্রথমত বেকারত্ব দূর করা এবং সবাইকে বড় হওয়ার সুযোগ দেওয়া, বড় করে দেওয়া না। ডিএকশন এর কাজ হচ্ছে সলিউশন দেওয়া, আর সলিউশন তৈরি করা আপনার কাজ, আমার কাজ। বড় হওয়ার সুযোগ কোম্পানি দিছে, বড় করে কোম্পানি দেবে না, আপনাকে আমাকে নিজেকে চেঞ্জ করতে হবে, অটোমেটিক বড় হবেন। তাহলে বাম পাশ থেকে ডান পাশে আসার জন্য আপনাকে কি করতে হবে? ওই যে টাইম লেবারে যে কাজ করতে হবে, যেটা বলছিলাম, যে আপনি 1 ঘন্টা কাজ করবেন, আপনার টিমের 1000 লোক কাজ করবে 1 ঘন্টা করে, দিন শেষে 1001 ঘন্টার মালিক আপনি। তারা 100 টাকা করে পেয়ে খুশি থাকবে, আপনি 58 করে পেয়ে 500 টাকা পাবেন। তার মানে আপনি কম পরিশ্রম করে সর্বোচ্চ বেশি ইনকাম নেওয়ার সুযোগ আছে, আনলিমিটেড ইনকাম নেওয়ার সুযোগ আছে। এবং এক সময় ওই যে হাজার হাজার লোকের সিস্টেমে এনে তাদের লাইফটাকে উন্নত মানের করে, লাইফটাকে সাকসেস করে, আপনি ওই ডাইন পাশের লোকের কাতারে গিয়ে দাঁড়াতে পারবেন। যেমন এক্সাম্পল, আমার প্রাণপ্রিয় লিডার জানাত ফেরদৌসী ম্যাম, ইএসডি ডাইনামিক ফার্স্ট লেডি ডায়মন্ড। উনি কিন্তু আমাকে তৈরি করেন নাই, হ্যাঁ, আমাকে কিন্তু উনি অনলাইন থেকে পেয়েছেন, আমাকে উনি ইএসডি বানাই ফেলছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ইচ্ছা, ওনার অবদান। এবং উনি খন্দকার লিয়াকত স্যার, সাংবাদিক, আজকে উনি ডায়মন্ড মিটিং এ আছে ওখানে, কক্সবাজারে। তো ওনাকে বানাই ফেলছেন, এবং অন্যান্য ওনার অনেক টিম, সব টিমে যদি 2, 4, 5টা, 10টা, 20টা করে এরকম ডায়মন্ড আগামী তৈরি হয়ে যায়, তাহলে আমি কিন্তু অলরেডি আমার লাইফ নিয়ে সন্তুষ্ট। ম্যাডামের প্রতি আমি কৃতজ্ঞ, এবং ওনার জন্য আমি দোয়া করি, সারা জীবন দোয়া করবো ইনশাল্লাহ। তাহলে ওনার কিন্তু
আগামী 5 বছর পর ওনার ওনার 5-10 বছর পর ওনাকে দোয়া করার জন্য, ওনার ওনার প্রতি শ্রদ্ধাবোধ জানানোর জন্য, ওনার প্রতি কৃতজ্ঞ হওয়ার জন্য হাজার হাজার লোক পৃথিবীতে দাঁড়িয়ে যাবে। সেম আপনিও আপনার লাইফে আজকে হয়তো আপনি নতুন, আজকে আপনি হয়তো বিভিন্ন পার্সেন্টেজে আছেন, স্টার আছেন, স্টার রুবি আছেন, স্টার ডায়মন্ড আছেন, সমস্যা নেই। আপনিও কাউকে না কাউকে বানিয়ে বানিয়ে আপনি সফল হতে হবে। তাহলে আপনারও সুযোগ আছে। হাজারটা মানুষের চাকরি না, লক্ষ মানুষকে আপনি ডিএক্সি ইনভেস্ট মানে ডিএক্সি নিয়ে আসতে পারবেন, তাকে সুযোগ করে দিতে পারবেন, তারাও সাকসেস হবে, আপনিও সাকসেস হবেন। এখানে হাজার মানুষ মিলে ভালো কিছু করতে পারবেন। তাহলে এই সুযোগ কিন্তু আমাদেরকে ডিএক্সি দিচ্ছে। তাহলে প্রবাসীরা এখন তো সলিউশন পাচ্ছি, আমরা বাম পাশ থেকে উঠে ডান পাশে যাওয়ার সুযোগ পাচ্ছি। তাহলে কিভাবে? আমি এটা প্রমাণ করে দেখাবো এখনই। আচ্ছা লিডার, আমি চাচ্ছি স্ক্রিন শেয়ার করতে, আমি করতে পারবো? আচ্ছা আমি দেখি কিভাবে করে, আমি অনেকদিন করি নাই। আচ্ছা ফাইজুল ভাই, একটু আনমিউট আসেন তো ফাইজুল ভাই। লিডার, আমাদের ফাইজুল ভাই কি আছেন? লিডার কো হোস্টে আছেন লিডার? আচ্ছা সামন ভাই, আমি স্ক্রিনটা শেয়ার করবো, স্ক্রিন কি দেখা যায় না বলবেন? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ লিডার, আপনি শেয়ার করেন, আমি দেখতেছি স্ক্রিন যে আমার স্ক্রিন আসলে দেখা যায়? আপনাকে অবশ্যই অবগত করবো। জি না লিডার। দেখা যায় না? আচ্ছা আমি একটু সময় নিচ্ছি। আমার স্ক্রিন দেখা যায়? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ লিডার, দেখা যাইতেছে। এখন দেখা যায় তো? জি আমাদের একজন লিডার শাহাদ ভাই, আপনার স্ক্রিন শেয়ার অফ করেন, শাহাদ ভাই স্ক্রিন শেয়ার অফ করেন। জি, এটা আমার স্ক্রিন দেখা যায়? জি না, এখন দেখতে পাইতেছি না লিডার, দেখা যাচ্ছে না। আচ্ছা আমি একদম চালু করছিল, প্লিজ কেউ ডিস্টার্ব করবেন না, আমি স্ক্রিনটা শেয়ার করতেছি, দেখেন প্লিজ। এটা দেখা যায়? জি লিডার, ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা জি, আচ্ছা এটা দেখা যায়, এটা দেখা স্ক্রিন দেখা যায়? জি জি, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা যাইতেছে লিডার। এখানে কয়জন লোক দেখা যায়? 3 জন লোক দেখা যাইতেছে আমাদের দেখেন এখানে 3 জন লোক, এর মধ্যে যিনি এই কালো টি শার্ট পরে আছেন, কালো টি শার্ট, উনি কিন্তু একজন বোতল নিয়ে দাঁড়িয়ে আছেন, অনেক পরিশ্রমী, অনেক ক্লান্ত, ময়লা আবর্জনার মধ্যে কাজ করে। দেখেন প্রবাসী দাঁড়িয়ে আছেন, আমাদের দুবাই প্রবাসী একজন ভাই। দেখেন ওনার অবস্থা, বর্তমানে উনি ডাবল ডায়মন্ড। দেখেন উনি এই অবস্থা ছিল, এই অবস্থা পদোন্নতি পাইছে, বর্তমানে উনি লাইফস্টাইল এমন, ইনকাম এমন, দেখেন ওনার ইনকাম দেখেন, ওনার ইনকাম প্রায় 3 মাসে 3 লক্ষ টাকা প্লাস, 3 লক্ষ টাকা প্লাস ওনার ইনকাম। তার মানে আপনি ভাবেন, আমরা প্রবাসে যে ইনকাম করি, পাশাপাশি যদি আমার একটা ইনকাম থাকে প্রতি মাসে 1 লক্ষ টাকা প্লাস, তাহলে আমরা কিন্তু বাম পাশের সাইড থেকে ডান পাশে যেতে পারবো ইনশাআল্লাহ। তারপর দেখেন, এটা হচ্ছে আমাদের ডাইনামিক একজন আইকনিক লিডার, আমাদের আলামিন স্যার, বর্তমানে বাংলাদেশে আছেন। দেখেন ওনার 3 মাসের বোনাস প্রায় 9 লক্ষ টাকা, 9,40,000 টাকা ডিএক্সএন বাহরাইন উনি বিজনেসটা করতেছেন। 1 মাসের বোনাস 1100 দিনার, আর 1 মাসের বোনাস 1000 দিনার, পরের মাসের বোনাস 1000 দিনার, তার মানে 3 মাসের বোনাস এখানে দেখাচ্ছি প্রায় 9,40,000 টাকা। তার মানে একটা ডিএক্সএন এর ব্যবসায়ী বা একজন প্রবাসী, কিন্তু ওনারা সবাই প্রবাসী, তাহলে একজন প্রবাসী কিন্তু নিজের লাইফটাকে এভাবে চেঞ্জ করতে পারে ডিএক্সএন এর মাধ্যমে। তারপর দেখেন, এটা আমার নিজের একটা বোনাস স্টেটমেন্ট, 1 মাসের বোনাস প্রায় 85,000 টাকা, যেটা আমার স্যালারি প্রায় 2 গুণ, 1 মাসের বোনাস। তারপর দেখেন, এটা হচ্ছে আমাদের বিজনেস পার্টনার মালয়েশিয়ান, ওনার বোনাস 1 মাসের বোনাস প্রায় 85,000 টাকা। তাহলে দেখেন এই সুযোগটা কিন্তু এখানে আছে। তারপর উনি একজন বিজনেস পার্টনার আমাদের, উনি মালয়েশিয়ার, ওনার বোনাসটা হচ্ছে 1,11,200 টাকা, 1 মাসের বোনাস। তার মানে প্রবাসীরা কি করতেছে দেখেন। তারপর এই লোকটা দেখেন, এই লোকটার বোনাস, এটা মালয়েশিয়ায় প্রায় 1,20,000 টাকা ওনার 1 মাসের বোনাস ডিএক্সএন থেকে। তারপরে এটা দেখেন, এই লোকটার বোনাস, এটা মালয়েশিয়ায় ওনার বোনাস প্রায় 1,16,298 টাকা 1 মাসের বোনাস। তারপরে এটা আমাদের তৌসিফ মুহিন ভাই, আমার সম্মানিত বড় ভাই, যাকে আমি সবসময় বন্ধু হিসাবে দেখি, যার দিক নির্দেশনা আমি মেনে চলি, তার সাথে আমি থাকতে ভালোবাসি, যার পাশে আমি বসতে ভালোবাসি, আমার প্রাণপ্রিয় সদ্য বড় ভাই মুহিন ভাই, তৌসিফ মুহিন ভাই, উনি এসডি, ওনার জাস্ট 1 মাসের বোনাস এখানে দেখাইলাম 69,000 টাকা, প্রায় 70,000 টাকা। প্রতি মাসে ওনার বোনাসটা বাড়তেছে আলহামদুলিল্লাহ। তারপরে দেখেন, আমাদের ডাইনামিক টিমের আইকনিক লিডার, আমাদের সবার আপলাইন মাহিউদ্দিন খোকন স্যার, ওনার বোনাসটা, এই যে টাকাগুলা, এই ছবিটা উঠানো, এটা আমার উঠানো ছবি, এই যে টাকাগুলো, এগুলো আমার হাতের ছবি। নিচে দেখেন, নিচে নিচে গ্রিন কালারের একটা প্যান্ট দেখা যায়, ওইটা আমার প্যান্টের ছবি দেখা যাচ্ছে। মানে টাকাগুলোর বাম পাশে দেখেন, তাই দেখেন, এই টাকাটা আমি নিজে উঠাইছি, আমি নিজের সিপিআর ইউজ করে দেশে পাঠাইছি। 1 মাসের বোনাস 4,50,000 টাকা প্লাস। একজন প্রবাসী, উনি তো ফ্রিডম আছেন, দেশে বসে লাইফটাকে এনজয় করতেছেন, পরিবারের সময় দিচ্ছেন,
বিদেশে লাইফ ছেড়ে দিয়েছেন, ডিএক্সএন বিজনেস করে এখন উনি ফ্রিডমে আছেন। তাহলে একটা প্রফেশন মাসে 4 লাখ 5 লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে আমরা কি বাম পাশে থেকে ডান পাশে যেতে পারবো না? আমরা কি অনার বা ইনভেস্টর লাইনে যেতে পারবো না? যেতে পারবো। অলরেডি মানিদিন স্যার ওনার বিভিন্ন বিজনেস পার্টনারদেরকে, বিভিন্ন বন্ধুদেরকে নিয়ে একটা হসপিটাল অলরেডি তৈরি করে ফেলছেন, আর একটা বড় হসপিটাল তৈরি করার কাজ চলতেছে আমাদের ওনার বাড়ি, ওনার ওদিকে। এই যে ওনার বাড়ি কোথায়, ইয়েতে, আরে ভুলে গেছি, নাঙ্গলকোট, নাঙ্গলকোট। উনি কিন্তু অলরেডি বড় একটা হসপিটাল তৈরি করছেন ইনভেস্টের মাধ্যমে, এবং অন্য একটা বড় হসপিটাল অলরেডি কাজ চালু হয়ে গেছে, জমিন কিনা হয়েছে, কয়েক কোটি টাকার জমিন কিনা হয়েছে প্রায়। উনি কিন্তু হসপিটালের কাজ হাতে নিছেন। এখন ওনারা বন্ধুরা মিলে বা ইনভেস্টররা মিলে ওনারা বড় হসপিটাল করবেন। তাহলে দেখেন, এটা কিন্তু অনেকে জানেন না, যে আমি আপনাদেরকে বলে দিলাম যে উনি বন্ধুদেরকে নিয়ে ইনভেস্ট করে এখানে হসপিটাল তৈরি করছেন। তার মানে উনি বাম পাশ থেকে প্রবাসী ছিল, শ্রমিক ছিল, একজন ওয়েটার ছিল, কিন্তু আজকে উনি ডান পাশে চলে গিয়ে ইনভেস্টর। কয়দিন পরে উনি একটা হসপিটালের অনার থাকবেন ইনশাআল্লাহ। এটা দেখেন পরিবর্তন হয়েছে কিনা, ডিএকশন এর মাধ্যমে হয়েছে। এরপরে দেখেন, আচ্ছা, আহ এ হচ্ছে আমাদের অবস্থা। তাহলে ইনকাম দিচ্ছে ডিএক্সএন, তাহলে এখান থেকে সলিউশন আমরা পাচ্ছি কিনা? পাচ্ছি। এরপরে দেখেন এই ছবিটা দেখেন, এই ছবিটা দেখেন। বর্তমানে হয়তো উনি আমাদের সাথে আছেন, হয়তো একটু পরে কথা বলার সুযোগ করে দেওয়া হবে। উনি হচ্ছে আমাদের সমীর ভাই, বর্তমানে স্টার এজেন্ট। উনি সৌদিতে এবং বাহারিনে ছিল, বর্তমানে ওনার বিদেশে বয়স প্রায় 30 বছর। দেখেন কত সুন্দর লোকটা, ওনাকে আমি অনেক ভালোবাসি, উনি আমার শ্রদ্ধেয় গুরুজন। ওনাকে আমি সবসময় পাশে বসাই, এবং আমরা একসাথে চা কফি খাওয়ার চেষ্টা করি, ওনার থেকে কিছু শেখার চেষ্টা করি। ওনার প্রবাসের এই যে সৌদি আরবে ছিল, উনি 3 তলা বিল্ডিং থেকে নিচে পড়ে গেছে, কিন্তু মারা যায় নাই, বেশিতে ব্যথাও পায় নাই। ওনার এগুলো আমাকে বলতো। কিন্তু দেখেন, উনি ইয়াং লাইফে যখন বয়স 16-17, তখন উনি গেছে সৌদি আরবে ঘুরে ফিরে, এখন বর্তমানে বাহারিনে আছে। যেটা আমার স্ক্রিন দেখা যায়, কেউ একজন বলেন। জি জি, ক্লিয়ার দেখা ইনশাল্লাহ যাচ্ছে, ইনশাল্লাহ ক্লিয়ার দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। কন্টিনিউ জি করুন। দেখা যাচ্ছে। ধন্যবাদ লিডার, ধন্যবাদ। তো দেখেন, উনি একজন প্রবাসী হয়ে বর্তমানে উনি 30 বছর প্রায় ইয়াং লাইফে শেষ। এখন চুল দাড়ি ছিল কালা, হয়ে গেছে সাদা। এখন তো এগুলো ফিরে আনা যাবে না। এখন তো উনি নিজে বলে, ইস, আমি দিয়েছেন না কেন আগে পাই নাই। অলরেডি উনি আজকে আমাদের মিটিং হয়তো আছে, কেন ওনাকে আমি ইনভাইট করে রাখছি, হয়তো উনি আমার কথা শুনতেছেন। আমি অনুমতি নিয়ে ওনাকে বলতেছি, ওনার কথা বলতেছি, যে উনি নিজে আফসোস করেন, আমাকে কেন ডিএকশন আগে ইনভাইট করে নাই কেউ। করলে আজকে তো আমি ডায়মন্ড থাকতাম, আজকে এই বসে আমি বাহানে থাকতে হতো না। আমি দেশে গিয়ে লাইফ স্টাইলটা অন্যরকম করতে পারতাম, রাখতে পারতাম, আমি ফ্রিডম থাকতে পারতাম। তাইলে আমার লাইফটা অনেক সুন্দর যাইতো, আলহামদুলিল্লাহ। কিন্তু দেখেন, এখন উনি স্টার আছেন, এখনো স্বপ্নবাজ, এখনো কাজ করতেছেন, এখনো ডিরেকশন অফিসে আশেপাশে আছেন। তাহলে দেখেন, উনি যদি স্বপ্ন দেখতে পারে, আপনি আমি নয় কেন? কেন নয়? তাহলে উনি যে দেখেন, উনি একটা আয়না, আমাদের প্রতিচ্ছবি। যারা আমরা প্রবাসে আছি, আমরা যদি এখন থেকে শিক্ষা না নেই, সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু না করি, তাহলে আগামীতে আমাদেরকে ওনার মতো হতে হবে। উনি কিন্তু আমাদের আয়না, ওনার দিকে তাকায় দেখেন। আপনি যদি প্রবাসী হন, তাহলে ওইটাই আপনি আগামীতে, এটাই আপনি আগামীতে। যদি আপনি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে গুরুত্বপূর্ণ ভাবে ডিএকশন এ সময় না দেন, লাইফটাকে অযথা পাবজি খেলে, মোবাইলে বক বক করে, অযথা সময় নষ্ট করে, রোজের মধ্যে টিকিট বল খেলে, এই যে ঘুরে, মেয়েদের পিছনে ঘুরে সময় নষ্ট করে ফেলবেন, খারাপ কমে সময় খারাপ করে ফেলবেন। একসময় আপনিও 30 বছর 40 বছর বিদেশ করার পর আফসোস করতে হবে, ইসে, আমার লাইফের স্পেশাল সময়টা আমি নষ্ট করে ফেললাম। তখন নিজের প্রতি নিজে বদদোয়া, ধিক্কার, আর নিজেকে নিজে খারাপ বলা ছাড়া কিছু করার থাকবে না। তো সাবধান হন প্রবাসী ভাইয়েরা, প্রবাসী আপুরা, আপনাদের পরিবারের মানুষদেরকে, আত্মীয়স্বজনকে সাবধান করেন। এমন লাইফ আমি চাই না, আমরা চাই না। দেখেন, তারপর আসি, দেখেন এই যে লোকটা, নাম হচ্ছে শফিকুল ইসলাম। উনি বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। উনি মারা গেছে ওমানে, ফাঁসি দিয়ে আত্মহত্যা করছেন। কি হয়েছিল, যে ওনার ওয়াইফ ওমানেই ছিল, উনি ফ্যামিলি দেশে পাঠিয়ে দিছে, ওনার ফ্যামিলি অন্য জায়গায় খারাপ রিলেশনে যুক্ত হয়ে গেছে। ওনাকে অনেকবার সাবধান করা হয়েছে, এবং যখন ওমানে ছিল, ওমানে থাকা অবস্থা উনি ওনার ওয়াইফের মোবাইলে হোয়াটসঅ্যাপে, তার হোয়াটসঅ্যাপের সাথে কানেকশন করে দিয়েছে। অর্থাৎ ওনার ওয়াইফে কার সাথে কথা বলতেছে, কার কার সাথে মেসেজ আদান প্রদান করতেছে, ভয়েসে কি বলতেছে, সব উনি শুনতে পারতেন। এরকম করে ওনার সন্দেহ ছিল, তো দেশে পাঠিয়ে দিছে। কিন্তু ওনার দেশে গিয়ে ওনার ওয়াইফ বিপথে চলে গেছে, খারাপ পথে পা দিয়ে দিছে। সঠিক প্রুফ ইনফরমেশন উনি পেয়েছেন, পাওয়ার পরে উনি আত্মহত্যা করে মারা গেছে ওমানে। গলা ফাঁসি দিয়ে আত্মহত্যা করছে এই লোকটা, আমাদের বাউনবাড়ির লোক, মারা গেছে। আজকে আমি নিউজটা দেখছি, আজকে আজকে ওয়াল্লাহ, আমি আজকে নিউজটা দেখছি। এই লোকটা মারা গেছে প্রবাসীর মানে ওয়াইফের সমস্যার কারণে। তাহলে আমরা যদি আজকে সারাটা জীবন বিদেশে পড়ে থাকি, পরিবারে শুধু টাকাই দেই, আর অন্য কিছু চিন্তা না করি, তাহলে আমাদের ভাগ্যে কি আছে আগামীতে? আমাদের কিন্তু ভাবতে হবে, সাবধান হতে হবে, শিক্ষা নিতে হবে এখান থেকে। তারপরে দেখেন, এই ছেলেটা আজকে 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 একটু আগে আমাদের একজন ডিএক্সএন এর বিজনেস পার্টনার এটা শেয়ার করছে। এই ছেলেটা যে গোলদাগের মধ্যে আছে, সে পর্তুগালে থাকতো,
বয়স প্রায় 24 বছর হবে বা 25 বছর হবে, সে আজকে আত্মহত্যা করছে। নাম হচ্ছে সাজু আহমেদ। তাহলে দেখেন একটা প্রবাসী কেন আত্মহত্যা করতে পারে, একটু ইমাজিন করে দেখেন। আমাদের আজকে একজন বিজনেস পার্টনার আমাদের সুজন ভাই, মানে উজ্জ্বল ভাই, উনি মালয়েশিয়াতে থাকেন। উনি একটু উপর থেকে পড়ে ব্যথা পাইছেন, আমাকে বলছে ভাই আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ, কিন্তু একটু ব্যথা পাইছি, আমার ছবি তুলা পাঠাইছে। দেখেন আমাদের হাজারো প্রবাসী আজকে বিল্ডিং থেকে পড়ে মারা যাচ্ছে। প্রতি মাসে কয়েক হাজার প্রবাসী বিল্ডিং থেকে পড়ে মারা যায়, রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি এই রমজান মাসে একজন বাংলাদেশি বাইকে দেখছি আমাদের মসজিদে এখানে আইসা হাত পাততেছে, ওনার হাঁটুর নিচে একটা পকেটে ফালাই দিছে। আমি বলছি ভাই কি হয়েছে? বলছে ভাই আমি রোড অ্যাক্সিডেন্টে, আমি ড্রাইভার ছিলাম, রোড অ্যাক্সিডেন্টে আমার পাটা আমি হারাই ফেলছি। উনি ভিক্ষা করতেছে, বয়স কত? 25 বা 28 হবে, 2টা সন্তান আছে শুনছি। তাহলে দেখেন এই বয়সে উনি পঙ্গু হয়ে গেল, বাকি সারাটা জীবন কি এমনি ভিক্ষা করে চলবে? ভিক্ষা করে কদিন চালাবে জীবন? একসময় নিজের প্রতি নিজের ধিক্কার দিবে, বা নিজের সৃষ্টিকর্তার প্রতি রাগ চলে আসবে যে আমার লাইফটা এমন কেন হলো, বা আমাকে এই শাস্তি কেন দিলেন। আল্লাহ বলতে তার একটা রাগ খুব থেকে যাবে, কিন্তু এটা উচিত না। এটা ইমানের বিষয়, ইমানের বিষয়। তো দেখেন এখানে একটা প্রবাসী কিরকম সমস্যা হতে পারে একটা প্রবাসীর জন্য। আত্মহত্যা করে অনেক প্রবাসী, অনেক প্রবাসী এই যে রোড অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে, বিল্ডিং থেকে পড়ে যাচ্ছে, কত রকমের হিটস্ট্রোকে মারা যাচ্ছে। আপনি আপনার পরিবারের প্রিয়জনটাকে পাঠাচ্ছেন বিদেশে, সে পরিবারের সবার দায়িত্ব নিয়ে মোমবাতির মতো আলো দিয়ে সবাইকে আলোকিত করতেছে, কিন্তু সে লাশ হয়ে দেশে আসতেছে, তার লাশটা নিয়ে আসার জন্য এয়ারপোর্টের মতো কোনো মানুষ থাকে না। তাহলে আমরা সাবধান হওয়া উচিত, আমরা কি করব। তারপর দেখেন এই যে প্রবাসী গুলা, এখন 2জন প্রবাসী আছে। এ হচ্ছে আমাদের শাহাদত ভাই, বাংলাদেশ লেখা আছে, উনি দুবাই প্রবাসী, 2020 সালে করোনা মারা গেছেন। আর এখানে আছে আমাদের ইসমাইল হোসেন পিপাস ভাই, বাংলাদেশে মারা গেছেন ক্যান্সারে। তাহলে দেখেন এই যে সবগুলো লোক, তারা আজকে পৃথিবীতে নাই, তারা সবাই মারা গেছে, কিন্তু ডিএকশন তাদেরকে এখনো ইনকাম দিচ্ছে, তাদেরকে এখনো ইনকাম দিচ্ছে। দেখেন শাহাদত ভাই, ওনার বয়স বিয়ের বয়স মাত্র 3 বছর, আমি শুনছি 1 বছর একটা বাচ্চা ছিল মেয়ে, বিয়ের বয়স মাত্র 3 বছর, 1 বছর একটা বাচ্চা মেয়ে ছিল, ওই অবস্থা উনি মারা গেছে। ওনার ওয়াইফের অবস্থাটা কি হতো একটু ভাবেন। বেশি বেশি কি হইতো, ওনার বাচ্চাটাকে রেখে ওয়াইফটাকে বাপের বাড়িতে পাঠাই দেওয়া হইতো। তাইলে ওই আপুটার, ওই মেয়েটার ফিউচারটা কত একটা মানে গভীর অন্ধকারে থাকতো, বা কত একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হতে পারতো। হয় নাই, হয় নাই, হয় নাই। কারণ প্রতি মাসে 1 থেকে 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা পর্যন্ত বোনাস ওনার ফ্যামিলি, ওনার ওয়াইফের নামে যাচ্ছে। পরবর্তীতে আপনারা হয়তো অনেকে জানেন এই বিষয়টা, যে ওনার পরিবার ওনার ওয়াইফের ছাড়ে নাই। চিন্তা করছে যদি চলে যায়, এটা চিন্তা করারই বিষয়। যদি চলে যায় তাহলে আইডিটা তার সাথে চলে যাবে, নমিনি যেহেতু তার ওয়াইফ, তাহলে বাচ্চা নিয়ে চলে গেলে তারা ভালো একটা ইনকাম সোর্স হারাবে। প্রতি মাসে প্রায় 1.5 লক্ষ টাকা প্লাস ইনকাম। তাহলে তারা সেটা হারাতে চায় নাই। তার মানে কি করছে, ওই আমাদের এই লিডার সাহায্যের ছোট ভাইকে, এবং মানে ইয়াং অবিবাহিত ছোট ভাইয়ের সাথে মানে ওনার ওয়াইফকে বিয়ে করে দিছে, বাড়িতে রেখে দিছে। এটা একটা ইসলামিক সলিউশন, যে একটা হাজবেন্ড মারা গেছে, তার ছোট ভাই তাকে বিয়ে করতে পারে। তবে এখানে মূল বিষয়টা হচ্ছে দেখেন, ওইদিকে যাবেন না, মানে নেগেটিভ কিছু ভাববেন না। আমি বলতেছি কি, যেন সুন্দর বিষয়টা দেখেন, সৌন্দর্যটা দেখেন, যে একটা ভালো ইনকাম সোর্স থাকার কারণে ওনার ফ্যামিলি তুমি ঠাঁই পেয়ে গেছে। ওনার কষ্ট করতে হয় নাই, বাচ্চা কাচ্চা ফেলে একটা ভবিষ্যৎ, অন্ধকার ভবিষ্যতে যাইতে হয় নাই, হতাশ নিরাশ হতে আত্মহত্যার পথ বাঁচতে হয় নাই। তাহলে একটা আপুর জন্য কত বড় একটা সিকিউরিটি পেয়ে গেছে ডিএকশন সিস্টেম থাকার কারণে এই এই লোকগুলা। এবং এখানে একটা লিডার আছে, এই যে কোনায়, একদম এই কোনায়, এই কোনার উপরে লিডারটা, উনি ইয়ামেনের লোক। একদম এই কোনায় বাম পাশে উপরে কোনায় এই লোকটা, এই লোকটার আহ মানে ডিএকশন থেকে যখন মারা গেছে, তার মেয়েটা ছোট ছিল, বর্তমানে মেয়েটার বয়স প্রায় 15-16। আমরা শুনছি যে মেয়েটা বলতেছিল যে আমার বাবা অনেক আগে চলে গেছে আমাদেরকে ছেড়ে, আসে না, আমরা দেখি না, কিন্তু প্রতি মাসে 10 তারিখ অনেকগুলো টাকা পাঠায়। ইয়ামের একটা ফ্যামিলির একটা মেয়ে বলছে আমার বাবা অনেক আগে চলে গেছে, আমাদের বাবা অনেক আগে চলে গেছে, আমরা দেখি না, আসে না, মনে পড়ে, তবে প্রতি মাসে 10 তারিখ অনেকগুলো টাকা পাঠায়। চিন্তা করেন ডিএক্সএল সিস্টেম কি দিচ্ছে আপনাকে। এরকম সুন্দর সিস্টেম, আপনি মারা যাওয়ার পর আপনার ফ্যামিলি একটা সিকিউর একটা সিস্টেম থাকবে, আপনার ফ্যামিলি ইনকাম পাবে। আপনি এটা কোথায় পাবেন প্রিয় ভাই, প্রিয় বাপু? একটু ভাবতে হবে। দেখেন আমরা সবাই মারা যাব, সবাই একদিন চলে যাব, কিন্তু ফ্যামিলিকে সাগরে ভাসিয়ে দিয়ে যে যাওয়া উচিত না। অনেক পরিবার দেখছি, ইয়াং বয়সে ছেলেটা মারা গেছে, ওই বাচ্চা কাচ্চা 2-3টে আছে, বউ কি করতেছে, ওইখান থেকে জাকাতের টাকা, ওখান থেকে ফিতরার টাকা, ওখান থেকে মাসে দান সৎকার টাকার জন্য দৌড়াদৌড়ি করতেছে। বাচ্চারা পড়ালেখার জন্য টাকা নাই, তারপরে চিকিৎসার জন্য টাকা নাই, মানুষের হাত হাত পাততে যায়। অনেক মানুষ, অনেক লোভী মানুষ, অনেক খারাপ মানুষ, তাদেরকে সহযোগিতার নামে সুযোগ নেওয়ার চেষ্টা করে, একটু আলাদা সুবিধা পাওয়ার চেষ্টা করে। বুঝে নেবেন কি বলছি। তাহলে এরকম পরিস্থিতি যেন আপনার আমার পরিবার আগামীতে না পড়তে হয়, আমরা এখন থেকে একটা সিদ্ধান্ত নিয়ে কঠিন ভাবে পরিশ্রম করে ডিএসএন একটা সিস্টেম তৈরি করি, নিজের লাইফটা এনজয় করি,
পরিবারের জন্য একটা সুন্দর সিস্টেম আমরা রেখে যাই, যেন তারা আমাদের মতো পরবর্তী কষ্ট করতে না হয়, এবং আমাদের গালি যেন না দেয়, যেন আমাদের জন্য দোয়া করে। মিনিমাম মিনিমাম মাসে 10 তারিখ হলেও যেন আমার সন্তান, আমার পরিবার আমার জন্য একবার দোয়া করে যে আলহামদুলিল্লাহ বাবাই, ভাইয়ে বা উমকে, আমার পরিবার এই লোকটা আমার জন্য, আমার স্বামী একটা সুন্দর সিস্টেম রেখে গেছে, আজকে আমি একটা ইনকাম পাচ্ছি, চলতেছি। কারণ পৃথিবীতে টাকাটা অনেক বড় ম্যাটার করে। টাকা দিয়ে অনেক কিছু হয় না, কিন্তু টাকা ছাড়া আবার সবকিছু হয় না। মানে টাকা দিয়ে সবকিছু হয় না, কিন্তু টাকা ছাড়া আবার অনেক কিছু হয় না। টাকাটা খুবই ম্যাটার করে। তাহলে আপনি ভাবতে হবে যে ডিএকশন সলিউশন দিচ্ছে কিভাবে, ওই টিমের মাধ্যমে। আমি আবার ঘুরে ওই জায়গায় আসছি যে আপনার টিম থাকতে হবে। আপনি নতুন অবস্থায় কেউ, মানে একটা বাচ্চা ধরে কিন্তু বাবা ডাকে না, সে আস্তে 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 কথা শিখে, একসময় সে বাবা ডাকে, একসময় সে প্রাপ্তবয়স্ক হয়, একসময় সেই বাচ্চাটা আবার বাবা হয়। তার মানে আমি আর আপনি আজকে যারা আছি, আজকে তো আমরা নতুন বা সিস্টেম মধ্যে ছোট, আমরা হতাশ না হই, আমরা পরিশ্রম করি, আমরা লেগে থাকি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরাও একদিন সফলতার সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছাবো, এবং আমরা সফল হবো। আমাদের পরিবারের পরবর্তী প্রজন্মের জন্য একটা সিকিউর সিস্টেম আমরা রেখে যাব, যারা আমরা মারা যাওয়ার পরও এই যে নামগুলো থাকবে, এরকম ছবিগুলো থাকবে। এখানে একটা আপু আছে, একটা মহিলা আছে, এখানে ছবি দেওয়া আছে, এবং এটা আপু ছিল, মহিলা ছিল, মারা গেছে। এখানে একটা মহিলা আছে, এটা মারা গেছে। তাহলে সবগুলো মারা যাওয়ার পরেও তারা ইনকাম পাচ্ছে, এরা ফ্যামিলি ইনকাম পাচ্ছে। তাহলে আমরাও কিন্তু সেম সিস্টেম আছি। তাহলে আমরা ভাবা উচিত যে আমি যদি আজকে মারা যাই, আমার সিস্টেম, আমার ডিরেকশন আমাকে ইনকাম দেবে কিনা, আমার পরিবার এখান থেকে সিকিউরিটি পাবে কিনা। যদি পাবে, বলেন আলহামদুলিল্লাহ, আমার ভালো একটা ইনকাম আছে, পরিবার পাবে, সমস্যা নাই। তবে যদি বলেন যে না, আমি এখন ছোট, আমি এখন নতুন, আমার এখনো এমন ইনকাম আসে না, বা ওইরকম ইনকাম আমার ফ্যামিলি এখন পাবে না, তাহলে আমি বলবো যতটুকু সময় আছে ইনশাল্লাহ, জানি না কখন মারা যায়, তবে আপনি এখন থেকে সিদ্ধান্ত নিয়ে একটু বেশি বেশি পরিশ্রম করেন। পরিশ্রম করলে ইনশাল্লাহ আপনি সফল হবেন। প্লিজ সবাই বলবো, পরিশ্রম করেন, পরিশ্রম করেন, পরিশ্রম করেন। পরিশ্রম করলে সবই হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ধন্যবাদ সকল লিডারদেরকে। আমাদের এখানে, আমি স্ক্রিনশট অফ করতে হবে। আচ্ছা, এখানে প্রায় 45 জন ছিলেন। তো এখানে আমি দেখছি আমাদের সমীর ভাই আসছে কিনা। সমীর ভাই যদি থাকেন একটু হ্যান্ড রাইজ করুন। সমীর ভাই, বাহারাইন থেকে সমীর ভাই, যিনি, যাকে আমি বলছিলাম আজকে মিটিং থাকার জন্য, যদি থাকেন লিডার হ্যান্ড রাইজ করুন প্লিজ। আচ্ছা, আমাদের সমীর ভাই আসেন নাই। তো প্রিয় পার্টনার করে আমি এতটুকু বলবো, লিডার এটাই বলবো যে আপনি নিজের ফিউচারের প্রয়োজনে বিজনেসটা করেন। যতটুকু কষ্ট হোক, যত কষ্ট হোক, অজুহাত দিয়েন না। অজুহাত দিয়ে নিজেকে ঠকাইবেন, নিজেকে ঠকাইবেন। অজুহাত দিয়ে নিজেকে ঠকাইবেন, অবহেলা করে, আলসেমি করে নিজেকে ঠকাইবেন। সারা জীবন কাজ করতে হবে, সারা জীবন গরিবতার রেখা থাকতে হবে, বড় হওয়ার চান্স নাই। আজকে আপনি বলবেন আমার ওই বন্ধুটা, সে ইংল্যান্ডে লেখাপড়া করে, সে কানাডায় থাকে, সে ওই জায়গায় সেটেল। মানে আপনি আমি ওইটা নিয়ে হতাশ হচ্ছি, অন্যের লাইফটাকে, অন্যের ভাগ্যটাকে ভালো মনে করতেছি, নিজেকে দুর্বল ভাবতেছি। ভাইয়া আপু প্লিজ, আমরা এর চেয়ে ভালো কিছু করতে পারবো, সুযোগটা আমাদের দ্বারা আছে, সময়টা আমাদের দ্বারা আছে, ইনশাল্লাহ চেষ্টা করেন। কারণ 95% কাজ কোম্পানি করে দিয়ে রাখছে। কোম্পানির অফিস ভাড়া, মানে প্রোডাক্ট সব ক্যারি খরচ, বিভিন্ন দেশে আমদানি রপ্তানি, অফিসের ভাড়া, অফিসের স্টাফ, সবকিছু কোম্পানি, প্রোডাক্ট সব রেডি করে রাখছে। বাস 5% কাজ, ইউজ এন্ড শেয়ার এন্ড বিল্ড দ্য টিম। বাস আপনি সফল ইনশাআল্লাহ। তো আজকে আমি এই পর্যায়ে আমার বক্তব্য শেষ করব। তবে যেহেতু আমাদের এখানে আমার সাথে আমার প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের সৌদি আরব থেকে এসডি নয়ন স্যার, যেহেতু উনি একজন প্রবাসী, তো আমি ওনার কাছ থেকে আজকে, আমাদের মানে মিটিং এর সময় আছে প্রায় 9 মিনিট, আমি ওনার থেকে কিছু ফিডব্যাক নিয়ে শেষ করব। এর মধ্যে আমি ফিরে যাচ্ছি আমাদের আজকে হোস্টেল দ্বারে, আমার সামিউল আলম ভাই ওমান থেকে স্টার এজেন্ট প্রেসিডেন্ট। আমি মিটিং শেষ করতেছি ইনশাআল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো মিটিং এর, সময় সংক্ষিপ্ততার কারণে আজকে বেশি কথা বললাম না, আরো অনেক পয়েন্ট নোট করা ছিল, তো বলতে পারলাম না, ইনশাআল্লাহ অন্য কোনো মিটিং এ বলবো। তো আপনি আপনার আপনি ইয়েতে আসেন, আপনি মিটিং কন্টিনিউ করেন, এবং আমাদের স্পেশাল লিডার সৌদি আরব থেকে যেহেতু উনি প্রবাসী, নয়ন স্যার, ওনাকে আপনি সময় দেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। গুড মর্নিং ডিএক্সএন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ লিডার। অনেক সুন্দর একটা মিটিং, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য প্রবাসীদের কেন ডিএক্সএন করা দরকার। আশা করি কোনো প্রবাসী যদি এই মিটিংটা শুনে থাকে তাহলে তার আর ডিএক্সএন এর ব্যাপারে কোনো কোশ্চেন থাকবে না, কোনো প্রশ্ন থাকবে না। সে কেন ডিএক্সএন করবে এই জিনিসটা আর জিজ্ঞেস করা লাগবে না তার লিডারকেও, যে আমি ডিএক্সএনটা কেন করবো বা কি কারণে করবো। অনেক গুরুত্বপূর্ণ একটা মিটিং ছিল, অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য আমাদের মাঝে শেয়ার করছেন লিডার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে লিডার। তো যেহেতু আমাদের মিটিং প্রায় শেষ পর্যায়ে চলে আসছে, হাতে বাজছে 5-7 মিনিট সময় আছে। তো আমি এই সময়টা আমাদের গ্রেট লিডার, আরেকজন গ্রেট লিডার সৌদি আরব থেকে আমাদের বড় ভাই
প্রাণপ্রিয় শ্রদ্ধেয় বড় ভাই নয়ন স্যারকে আমি একটু অনুরোধ করবো একটু এই মিটিংটার ফিডব্যাক দেওয়ার জন্য, যেহেতু লিডার একজন প্রবাসী, উনি ভালো বিজনেস করতেছে আলহামদুলিল্লাহ। তো প্রবাসী হিসাবে আমাদের এই মিটিং থেকে কি 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 নিতে পারি বা কি কি করতে পারি, আমাদের একটু ফিডব্যাক দিয়ে যাবেন অবশ্যই। লিডার যদি ফ্রি থাকেন, পরিস্থিতি যদি অনুকূলে থাকে, তাহলে কন্টিনিউ করেন একটু, আপনি পোস্টে আছেন লিডার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। জি লিডার, কি অবস্থা, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আপনি কন্টিনিউ করেন আজকের মিটিং এর ফিডব্যাক নিয়ে, প্রবাসীদের কেন ডিএকশন করা দরকার। আমাদের আব্দুল্লাহ ইমরান ভাই অনেক কথা বলে গেছেন, মাশাআল্লাহ, আপনি শুধু ফিডব্যাক দিয়ে যান। তো সময় একবারে জি সংকীর্ণ, অসংখ্য সময় বাকি আছে, লিডার কন্টিনিউ করেন। অসংখ্য ধন্যবাদ আমাকে এই মিটিং এ কিছু কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব থেকে ডিএক্সএন বিজনেস করতেছি, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। আজকে যারা মিটিং এ আছেন, আপনারা কতটুকু কে নিতে পেরেছেন আমি জানি না। আসলে মিটিং গুলাতে যে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করে এবং কি বোঝানোর জন্য আমি আসলে লাস্টে আসছি, তারপরও আমি দেখলাম যে আমাদের ইমরান স্যার উনি সুন্দর স্লাইড শো করে আমাদেরকে বোঝাচ্ছে। এই যে পরিশ্রমটা কেন করতেছে, যে ওনার যতটুকু জানা আছে সম্পূর্ণটা দেওয়ার চেষ্টা করে, কিন্তু নেওয়ার একমাত্র মন মানসিকতা আমাদের থাকতে হবে। যদি আমাদের মন মানসিকতা না থাকে, তাহলে ইমরান ভাই কেন, আমাদের ফাউন্ডার ডক্টর লিমসিউজিনও যদি আসে, তাহলে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন না। আপনাকে দিয়ে কিছু হবে বলে আমি মনে করি না। যদি আপনি মনে করেন যে ডিএক্সএন বিজনেসটা আমার জন্য রাইট প্ল্যাটফর্ম, তাহলে আজকে যেই টপিক নিয়ে কথা বলতেছে যে শুধু প্রবাসী, আমি মনে করব প্রবাসী নয়, সারা পৃথিবীর সবার কর্মের পাশাপাশি, চাকরির পাশাপাশি অথবা বিজনেসের পাশাপাশিও ডিএক্সএন করা দরকার। কারণ বিজনেসেও আমরা জানি যে কি আছে, আপ ডাউন আছে। ডিএক্সএন এ ডাউন বলতে কোনো শব্দ নাই, শুধু উপরের দিকে যাচ্ছে। আপনার এখানে যে পয়েন্টটা যুক্ত হচ্ছে, এটা কিন্তু মাইনাস হচ্ছে না। এটা কতটুকু বিশ্বাস করতেছেন জানি না, তবে যারা নিজের সিএসটা খুলতে পারেন তারা কিন্তু বিশ্বাসী যে আমি গত 2 মাস বিজনেস করি নাই, গত 2 মাস আগে আমার আইডিতে 1300 পয়েন্ট ছিল অথবা মিডল ইস্টের 100 পয়েন্ট ছিল, সেটা এখনো আছে। তার মানে মাইনাস নাই, আমি অনুপস্থিত, আমি সময় দিতে পারতেছি না, মাইনাস নাই। এই যে জিনিসগুলা আমাদের ইমরান স্যার স্লাইড শো করে মৃত ব্যক্তি থেকে ধরে সাকসেসফুল অনেক লিডারদের স্লাইড এখানে শো করে দেখিয়ে দিয়ে গেছে যে দেখেন যে এক একটা ব্যক্তি কি পরিমাণ রয়্যালিটি ইনকাম করতেছে। এটা কি আপনাদের মনে হচ্ছে যে ইয়েস রয়্যালিটি ইনকাম? কারণ এই ইনকামটা কিন্তু আপনার কর্মের পাশাপাশি আপনি মানে একটা সাইড ওয়ার্ক হিসাবে, অনেকে পার্ট টাইম বলে, অনেকে ফুল টাইম বলে, আপনি কিন্তু আপনার কর্মের পাশাপাশি ইনকামটা করতে পারতেছেন। তাহলে আমি মনে করি যে এটা একটা রয়্যালিটি ইনকাম, যেই রয়্যালিটি ইনকামটা একমাত্র রাজকীয় যে দেশগুলো আছে, ওই দেশগুলোতে রাজকীয় ফ্যামিলির যে লোকগুলো আছে, তারা কর্ম করুক বা না করুক, তারা কিন্তু ইনকাম পাচ্ছে। তাইলে একটা ব্যক্তি মৃত্যুর পরেও তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, তাইলে এটা কি রয়্যালিটি ইনকাম মনে করবেন না? আর কিছু কথা আর না বললে না হয়। আজকে কিন্তু আপনারা অবগত আছেন যারা ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করেন, যে আমাদের অনেক গর্জিয়াস লিডাররা কক্সবাজার ভ্রমণে গেছে। তারা কিন্তু আপনি আমার সামনেই যেই মুখগুলা চীনা পরিচিত মুখ, যারা আমাদের সাথে কথা বলতো সব সময়, তারাই কিন্তু ওইখানে ঘুরতে গেছে। আমাদের ডিএক্সএন এ যে কারোকে মিথ্যা বলে নিয়ে আসতে হয় না, এটা কিন্তু একটা জলজ্বলন্ত প্রমাণ। এই প্রমাণগুলা যদি আপনার আমার ভিতরে আসলে একটুকু নাড়া দিয়ে থাকে, তাহলে আজকের যে মিটিংটা, আজকের যে কনফারেন্সটা ছিল, এই কনফিডেন্সের ভিতর থেকে আপনি কিছু কথা নোট করে আপনার টিমের মধ্যে এবং কি প্রথমে আপনি আপনার নিজের মধ্যে অ্যাপ্লাই করুন যে আমি কি ডিএক্সএন বিজনেস করব, যদি করি তাহলে আমি করার মতো করব, আর যদি আমি না করি তাহলে আমি কুইট করব, অথবা আমার যে ব্যক্তিটা আমাকে ভালোবাসে, আমার আপলাইন, তার সাথে বসবো যে ভাইয়া আপু আমার দ্বারা ডিএক্সএন বিজনেস করা সম্ভব না, কারণ এটা আমার মাথায় ঢুকে না। যে জিনিসটা আপনার ভিতরে কনফিডেন্স ঢুকেছে, এই জিনিসগুলা কিন্তু আপনি আপনার মধ্যে অ্যাপ্লাই করেন, তাইলে আপনার ওইখান থেকে ভিতর থেকে প্রশ্নের উত্তর আসবে যে আপনার জন্য কি ডিএক্সএন ফিউচার হতে পারে কিনা, ডিএক্সএন থেকে আপনার কেরিয়ার করতে পারেন কিনা। কারণ আমরা প্রত্যেকে যে যেখানে কর্ম করতেছি, আমাদের মেইন টার্গেট হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে আমরা খুশি রাখবো,
আনন্দে রাখবো, হ্যাপিনেস দেব, এই হ্যাপিনেসটা কিন্তু দিতে পারতেছি না। আমরা যারা প্রবাসী আছি দেখেন যে বিশেষ করে প্রবাসীদের তার নিজের প্রথমত পিতা মাতার হক পালন হয় না, কারণ তাদের কাছে সুখে দুঃখে আমরা থাকতে পারতেছি না। দ্বিতীয়ত স্ত্রীর হক পালন হয় না, ওর কাছে আমি যাইতে পারতেছি না। তাইলে আমরা তৃতীয়ত সন্তানের হক পালন করতে পারতেছি না। চতুর্থত আত্মীয় স্বজনের হক পালন করতে পারতেছি না, যেটা আমাদের ইসলাম আমাদেরকে সাপোর্ট করে না যে স্ত্রীর কাছ থেকে, সন্তানদের কাছ থেকে বা আত্মীয় স্বজনের কাছ থেকে এত দূরে থাকা। কিন্তু যদি আমরা তাদের নিকটে যেতে চাই তাহলে আমাদেরকে আজকের যে প্রোগ্রামের মধ্যে যতগুলা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছে, আমি মনে করি এই জিনিসটা যদি একটু আপনার ভিতরে লাড়া দিয়ে থাকে তাহলে আগামী কালকে থেকে আপনি বিজনেস প্ল্যান নেবেন, ডিএক্সএন এ শুধু প্রোডাক্ট ব্যবহার করবেন, এইটার প্ল্যান নিলে